আমি বলতে চাচ্ছি ভাই, আমাদের ভিতরে যারা নতুন আছি তাদের ক্ষেত্রে প্রথমেই যদি আমরা কঠিনটা ধরি তাহলে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। যেহেতু এলটিএম টা সহজ, তারপরে ওটি, সেই ক্ষেত্রে আমরা এলটিএম টা শিখে কিছু জিনিস আমরা শিখতে পারবো, তারপরে হয়তো ওটিএম টা যেতে পারবো। এর জন্য আমরা জয়েন করছি সবাই মোটামুটি, আমরা জি শুরু স্যার। করতে পারি। আসসালামু আলাইকুম। জি স্যার। আচ্ছা, জি। আমরা 9:05 বাইরে গেছে, 5 মিনিট অলরেডি চলে গেল। এখন আমরা একটু পিছনের ক্লাসটা একটু রিক্যাপ করে তারপরে আমরা 5 মিনিটের ভিতরে আমরা মূল ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ। একটা হচ্ছে যে আমাদের গত ক্লাসে আমরা কি করেছিলাম সেটা একটু যদি মনে করি, সেটা হচ্ছে যে আমরা একটা আরএফকিউ টেন্ডার পার্টিসিপেশন করেছি। আজকের আমরা আবার একটা এলটিএম টেন্ডার কিভাবে পার্টিসিপেট করতে হয়, কিভাবে টেন্ডার ডকুমেন্ট দেখতে হয়, এগুলো আগে আমরা দেখবো, তারপরে টেন্ডার পার্টিসিপেশন করবো। তো প্রথমে আমাদেরকে যেতে হবে যে আপনার ওই যে কোনো একটা ঠিকাদারের আইডি পাসওয়ার্ডে যদি আমরা লগ ইন করি, তো দেখা যাবে কি যে তাদের কোথায় টেন্ডার ডকুমেন্ট আগে দেখতে হবে। যেমন আপনি যদি প্রথমে আইডি পাসওয়ার্ড ছাড়া তো টেন্ডার ডকুমেন্ট দেখা যাবে না। টেন্ডার ডকুমেন্ট দেখতে চাইলে আমাদের ডিটেলস এ গেলে আইডি এবং পাসওয়ার্ড লাগবে। স্ক্রিন কি দেখা যায় না নাকি? স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে আমি একটু আমার ইয়ে থেকে, যেমন এই স্ক্রিনটা যেখানে আছে এখান থেকে আমি বলতেছি যে আমরা গতকালকে লিমিটেড টেন্ডারের মাধ্যমে গিয়েছিলাম। আজকেও আমরা লিমিটেড টেন্ডারের মাধ্যমেই যাব। এই লিমিটেড টেন্ডারের ভিতরে আপনি 2টা মেথড বা 3টা মেথডই দেখতে পারবেন। একটা হলো আরএফকিউ, একটা হচ্ছে এলটিএম, আর একটা ডিপিএম। এই 3টা মেথড আপনি আবার হচ্ছে সিঙ্গেল সোর্স সার্ভিস, এই 4টা 5টা মানে অনেকগুলো, মানে যেগুলো সিঙ্গেল সোর্স আছে সব লিমিটেড এর ভিতরে থাকবে। যেমন হচ্ছে একটা হলো এলটিএম, একটা ডিপিএম, আর একটা আরএফকিউ, সবই এলটিএম এর ভিতরে, মানে লিমিটেড টেন্ডারের ভিতরে থাকবে। তো আমরা আজকে যখন এই লিমিটেড টেন্ডারে যাব, তাহলে আমরা দেখতে পারবেন সবগুলো টেন্ডারেই লিমিটেড টেন্ডার হিসাবে এখানে শো করতেছে। এই যে সব এলটিএম 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 শো করতেছে। এখন এলটিএম টেন্ডারের ভিতরে আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে আমরা একটা টেন্ডার ডকুমেন্টটা দেখতে হবে। টেন্ডার ডকুমেন্টে দেখার যে নিয়ম, এইভাবে যেতে হবে। টেন্ডার, লিমিটেড টেন্ডার, গিয়ে আমাদের যে টেন্ডারে আমরা পার্টিসিপেশন করতে চাই সেই ক্ষেত্রে আপনি এখানে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ড থেকে এই যে ডক্স থেকে আপনাকে এই ভিউ ডকুমেন্টটা, এই যে টেন্ডার ডকুমেন্টটা আপনাকে ভিউ করতে হবে, মানে এখানে ডকুমেন্টে যেতে হবে। ডকুমেন্টে যদি আমি যাই, আমরা বলছিলাম যে এই যে আইটিটি, টিডিএস, জিসিসি, পিসিসি, টেন্ডার এন্ড কন্ট্রাক্ট ফর্মস, তারপরে হলো বিল অফ কোয়ান্টিটি, বিওকিউ, বিওকিউ, তারপরে হচ্ছে জেনারেল স্পেসিফিকেশন, পার্টিকুলার স্পেসিফিকেশন, ইএস স্পেসিফিকেশন আর ড্রয়িং নামে পাবেন। এটা হচ্ছে এলটিএম ও পাবেন আর ওটিএম এ একই জিনিস। এই 10টা সেকশন ওয়ার্ডস এর ক্ষেত্রে পাবেন, আর গুডস এর ক্ষেত্রে 60টা সেকশন পাবেন সর্বোচ্চ, এর বেশি পাবেন না আপনারা। তো সেকশন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টেন্ডারের পূর্বে কাজ করার জন্য টিডিএস টা। টিডিএস এ যদি আমরা যেতে চাই তাহলে টিডিএস 2 ভাবে যাওয়া যায়। একটা হচ্ছে আপনার এখান থেকে ভিউ করে যাওয়া যায়, আর একটা হলো সেভ অ্যাজ করেও যাওয়া যায়। সেভ অ্যাজ মানে হচ্ছে টেন্ডারের এই আপনার টিডিএস টাকে আপনি ইলেকট্রিসিটি নাও থাকলে অথবা নেট না থাকলে আপনি দেখতে পারবেন। এটা হলো সেই সেভ করে রেখে দিলে, সেভ করে রেখে দিলাম। এখন আপনি টিডিএস টা যে কোনো সময় আপনি ক্লিক করে দেখতে পারবেন এই যে পুরোটা। এখন দেখেন এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই মূল যে জায়গাটা টিডিএস এর, সেটা হচ্ছে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, তার আগেও এখানে কাজ আছে, জেনারেলও কিছু কাজ আছে। জেনারেলের ভিতরে একটা জায়গায় বলা থাকে যে আপনার এই দেখেন এলিজিবল টেন্ডারার, কারা এলিজিবল হবে টেন্ডারার হিসেবে। তো টেন্ডারার এখানে লেখাই আছে
প্রসেসিং আপডেট দা প্রসেসিং আপডেটটা হচ্ছে কি ভ্যালিড এন্ড লিস্টেড আন্ডার দ্য মুন্সিগঞ্জ পিডব্লিউডি ডিভিশন আর এলিজিবল। টেন্ডারার আর এলিজিবল হচ্ছে আপনার কারা, এই এই যে আন্ডার হচ্ছে মুন্সিগঞ্জ পৌরসভা পিডব্লিউডির অফিসে যারা এনলিস্টেড ছিল তাদেরটাই হচ্ছে, বা তারাই হচ্ছে এখানে এলিজিবল ক্রাইটেরিয়াতে আসবে। এরপরে দেখেন কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে কি বলা আছে, এই যেখানে বলা আছে মিনিমাম অ্যামাউন্ট অফ ফিনান্সিয়াল রিসোর্স বা লিকুইড অ্যাসেট। এইগুলো হচ্ছে কি লিকুইড অ্যাসেট বা ওয়ার্কিং ক্যাপিটাল অথবা ক্রেডিট লাইন অথবা স্পেসিফিক ক্রেডিট কমিটমেন্ট আর এনি কম্বিনেশন অফ দেম, মানে এনি কম্বিনেশন অফ দেম আর তাদের ভিতরে যে কোনো একটা হলে আপনার নেওয়া যাবে। টেন্ডারার শ্যাল বি কত লাখ টাকা, 8 লাখ টাকা। 8 লাখ টাকার যদি সে প্রমাণ দেখাইতে পারে এবং প্রুফ দেখাইতে পারে যে তার কাছে আছে, সেটা হইতে পারে ক্রেডিট লাইন, হইতে পারে আপনার ব্যাংক স্টেটমেন্ট। এটা 4টা ডকুমেন্ট দিয়ে প্রুফ করা যায়। 1 নম্বরে হচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে প্রুফ করাতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনি চাইলে ব্যাংকের কাছ থেকে ক্রেডিট লাইন নিয়েও করতে পারেন। তৃতীয় নাম্বার হচ্ছে আপনি অডিট রিপোর্টের ব্যালেন্স শিট দিয়েও আপনি করতে পারেন। চতুর্থ হচ্ছে স্যাংশন লেটার, ব্যাংক আপনাকে হয়তো কোনো একটা গাড়ি বাড়ি বন্ধক রেখে আপনাকে একটা স্যাংশন করে একটা স্যাংশন লেটার দিল বন্ধক রেখে। এরপরে দেখেন এখানে লেখা আছে পার্সোনাল ক্যাপাসিটি। এইটা অনেক সময় অনেকে আপনার এই যে ম্যান পাওয়ারের যে লিস্ট সেটা পার্সোনাল ক্যাপাসিটি চায়, আবার অনেকে আছে আপনার ইকুইপমেন্ট ক্যাপাসিটি, যেমন এই টেন্ডারের ক্ষেত্রে ওরা নট অ্যাপ্লিকেবল লিখছে, তার মানে এদের এরা চায়নি, বাট অনেকেই চায়। এরপরে বলছে কি এই যে ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট থাকতে হবে, 23-24-এরটা ওনারা চেয়েছে। এরপরে হচ্ছে টেন্ডার এডিশনাল কোনো ডকুমেন্টও চায়নি। টেন্ডার ভ্যালিডিটি হচ্ছে 120 দিন। এরপরে দেখবেন টেন্ডারের সিকিউরিটি অ্যামাউন্ট কত টাকা সেটা লিখে দিছে। কন্ট্রাক্টের পারফরমেন্স সিকিউরিটি লাগবে কি লাগবে না সেটা বলছে। এরপরে বলে দিছে যে পারফরমেন্স সিকিউরিটির যে পিডি কত হয়, অ্যাপ্লিকেবল হলে কত দিন সময় পাবে, সেটার জন্য নেওয়ার জন্য কয়দিন সেটা বলে দেওয়া আছে। এরপরে হচ্ছে যে তার যে থেকে বিল থেকে তার রেট কাটা যাবে, মানে প্রত্যেকটা রিটেনশন মানি হিসাবে এটা হলো 10% টাকা কেটে রাখবে, এটা পরবর্তীতে দিয়ে দিবে। কিন্তু এখানে দেখেন এখন পারফরমেন্স সিকিউরিটি আর কি লাগে না, বাট বিল থেকে সে 10% টাকা কেটে রাখবে। এরপরে হচ্ছে এখানে নোয়া কে দিবে, কতদিনের ভিতরে দিবে, সেটা হলো সাইনিং কন্ট্যাক্ট করবে কয়দিনে, সেটা নোয়া দিবে পি 14 দিনের ভিতরে কন্ট্রাক্ট সাইন করে ফেলবে। আর এক্সিকিউটরের কথা বলা আছে, এটা হলো এই যে প্রেসিডেন্ট অফ আইবি রমনা ঢাকা। দ্য আওয়ারলি ফি শ্যাল বি টাকা as per rule and reimbursable expense shall be limited to as per rules, মানে as per গভ রুলে যেভাবে আছে সেভাবে হবে। তো মূলত এই জায়গা থেকে আমাদের কি জিনিসটা লাগলো, বেশি কিছু না। এলটিএম টেন্ডারের ভিতরে আপনাকে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে 2টা জিনিস আপনি দেখবেন, একটা হলো লিকুইড অ্যাসেট কত টাকা চেয়েছে, আর একটা হলো আপনি ওই ডিপার্টমেন্টে তো এনলিস্টেড থাকতেই হবে। হ্যাঁ, এরপরে আর যদি অনেক সময় বাড়তি কিছু থাকে যে পার্সোনাল ক্যাপাসিটি, ইকুইপমেন্ট ক্যাপাসিটি, এর বাইরে কিছু চাওয়া হয় না। আর টিন বিন ট্রেড লাইসেন্স এগুলো তো থাকতেই হবে, এগুলো তো কমন জিনিস। এটা হলে আমাদের এলটিএম টেন্ডারের একটা ডকুমেন্ট দেখলাম। ডকুমেন্টটা কিভাবে দেখতে হয় আমি আবার বলতেছি কিভাবে দেখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এখান থেকে আপনি যাবেন টেন্ডার, লিমিটেড টেন্ডার গিয়ে আপনার এখান থেকে টেন্ডার লিমিটেড টেন্ডারের মাধ্যমে গিয়ে এখানে আছে হলো এই যে দেখবেন এই যে 1 2 3 এভাবে করে করে যেটা আপনি যাতে চান সেটা আপনি এখানে ড্যাশবোর্ডে যাবেন। এরপরে হচ্ছে আপনার এখানে যে
ডক্সের থেকে আপনারা বিও ডকুমেন্টে বা ডকুমেন্টে যাবেন, এই যেখানে। এরপরে যদি আপনি মনে করেন যে কিনবেন, ডকুমেন্টটা পারচেস করবেন, তখন আপনাকে যেতে হবে ব্যাংকে। ব্যাংকে গিয়ে আপনাকে সেই ডকুমেন্টটা পারচেস করে আসতে হবে। আগে আপনি পারচেস করতে পারবেন কি পারবেন না, মানে সেই ডকুমেন্টের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে আপনি টিকবেন কিনা সেইটা আগে দেখবেন। লিমিটেড টেন্ডারে গিয়ে আগে আপনি দেখবেন যে আপনার কাছে যে ডকুমেন্টে যে টেন্ডারে আপনি পার্টিসিপেট করতে চাচ্ছেন সেই টেন্ডারটা আপনি যোগ্যতা আপনার কাভার করে কিনা। যদি কাভার করে দেন আপনি কন্টেন্ট, আদারওয়াইজ আপনাকে উচিত না যে পারচেস করা। এবার আমরা যে ডকুমেন্ট কেনা আছে কিনা দেখি। টেন্ডারে গেলে এলটিএম আছে, মানে এলটিএম আচ্ছা, এলটিএম টেন্ডার নাই এখানে, এইখানে একটা আছে, এখানে সাবমিট করা হয় নাই, বাট আপনার এই যে টেন্ডার সিকিউরিটি স্পেন্ডিং লেখা আসতেছে। অসুবিধা না, আমি এটাকে আপনার এই ডিলিট করে দেখাই দিই। ডিলিট করে দিয়ে টেন্ডার প্রথম থেকে দেখাই দিই, অথবা কিভাবে পারচেস করবেন সেটাও আমি দেখাই দিই। পারচেস করতে গেলে আপনাকে যেতে হবে, মানে ব্যাংকের কাছে আইডিটা নিয়ে যেতে হবে, একটা টেন্ডার আইডি, এটা নিয়ে চলে যেতে হবে। সেই টেন্ডার আইডিটা নিয়ে দুইভাবে পারচেস করা যায়। একটা হচ্ছে আপনি টেন্ডার লিমিটেড টেন্ডারে গেলে কি আপনার মনে হলো যে এই টেন্ডারটা আপনি পার্টিসিপেট করবেন, এই টেন্ডার লিমিটেড টেন্ডার, আপনি লিমিটেড টেন্ডার যখন আপনি পার্টিসিপেট করতে চাইবেন তখন আপনাকে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে গিয়ে এখানে পাবেন ডক্সের থেকে অনলাইনে নিজে নিজে করতে চাইলে এই যে ক্লিক হেয়ারে যাবেন, গিয়ে এখানে ক্লিক করলে দুইটা অপশন পাবেন, একটা পাবেন ডাচ বাংলা ব্যাংক আর একটা হচ্ছে ব্র্যাক ব্যাংক। এখন আপনি কোন ওয়েতে যাবেন, যদি ব্র্যাক ব্যাংকের কার্ড থাকে তাহলে পে অনলাইনে দিলেন, দেওয়ার পরে আপনি এখান থেকে যে কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে, তারপরে সিভিএর নাম্বারটার মধ্যে যা যা চেয়ে যায় এগুলো দিয়ে দিলেই আপনি পে দিলেই পে হয়ে যাবে এবং কেনা হয়ে যাবে। এটা হচ্ছে অনলাইনে আপনি নিজেরটা নিজে কিনতে পারেন। আরেকটা ওয়ে হচ্ছে আপনি ব্যাংকে চলে যাবেন। ব্যাংকে গিয়ে আপনি টেন্ডার আইডিটা নিয়ে যাবেন, বলবেন যে আমি পারচেস করতে চাই, বা ব্যাংকের কাছে আপনার ইমেল অ্যাড্রেসটা নিয়ে যেতে হবে, এছাড়া আর কিছুই লাগবে না। যদি আমি আপনাকে ব্যাংকের এটা দেখাই যে ব্যাংক আমাদেরকে আসলে ব্যাংকের কাজ, ব্যাংকে গেলে কিভাবে করতে হয়, ব্যাংকে গেলে আপনি যেমন এইখান থেকে তাদেরকে বলবেন যে আমি এই টেন্ডারের এটা করতে চাই, যেমন হচ্ছে এখানে আমি, অথবা তারা বললে দিবি যে আপনি কি কোন ডকুমেন্টটা পারচেস করতে চান, তখন তারা সেটা বললে এলটিএম টেন্ডার আইডি নিয়ে গেলে ভালো হয়। অথবা আপনি যদি টেন্ডারের এখানে এলটিএম টেন্ডারের আইডিটা বলতে পারেন, আর এখানে সব ওটিএম আসতেছে। আমি যদি একটু ইয়া থেকে দেখাই, তাহলে ব্যাংকের কাজ আপনি কি ব্যাংকে যেয়ে আপনার ইয়েটা দিবেন, ইমেল আইডিটা আর হচ্ছে ইমেল আইডি আর টেন্ডার আইডি, এই দুটো নিয়ে ব্যাংকে গেলেই হবে। কিন্তু এখানে কোনো ইয়ে আসছে না। আচ্ছা, সব দিক থেকে আলোক দিয়ে টেন্ডার লিমিটেড টেন্ডার, এই আইডিটা নিয়ে দেবেন আমরা, এটা আইডিটা এটা হলো লিমিটেড টেন্ডারের আইডি, নিয়ে এলটিএম টেন্ডার, এটা নিয়ে ব্যাংকে যেতে হবে। তো ব্যাংকের যে কাজটা সেটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম আপনি ব্যাংকে যাবেন, ব্যাংক বলবে আপনার ইমেল আইডিটা, ব্যাংক লগ ইন করবে তার আইডি পাসওয়ার্ড দিয়ে। এটা আপনাদের লাগবে না কোনো সময়, ব্যাংকের কাজ তো ব্যাংক করবে।
বাট ব্যাংকের কাজটা আমরা যদি ট্রেনিং করতে গেলে আপনার দেখাইতে গেলে লাগবে, তো পেমেন্টে যাবে উনি টেন্ডারের যে যারা যাবে বলবে যে আপনি আইডি বলবেন, তখন সে আইডি নাম্বারটা দিবে, টেন্ডার আইডিটা দেওয়ার পরে এরকম আসবে আর কি, এরকম আসবে LCM। তো আসার পরে এইখান থেকে সে ড্যাশবোর্ডে যাবে, যাওয়ার পর বলবে যে ডকুমেন্ট কি দিবেন নাকি টেন্ডার সিকিউরিটি। আপনি যদি বলেন টেন্ডার সিকিউরিটি বা টেন্ডার ডকুমেন্ট, তাহলে সেটা বললে উনি সেখানে ঢুকবে। এরপরে বলবে যে আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন, তখন আপনি ইমেল অ্যাড্রেসটা বলবেন, ইমেল অ্যাড্রেসটা বললে আপনার এখান থেকে উনি পেমেন্ট করে দিবেন। পাসওয়ার্ড লাগবে না, জাস্ট ওনাকে ইমেল অ্যাড্রেসটা বললেই হয়। এরপর উনি এটা পেমেন্ট করে দিয়ে আর একটা ব্যাংকের আরেকজন ব্যক্তির আইডি পাসওয়ার্ডে ঢুকে উনি জাস্ট এখানে আপনার ওকে করে দিবে আর কি। এটা ব্যাংকের কাছে, এটা অবশ্য আপনার আমার লাগবে না, কিন্তু যদিও ট্রেনিং পারপোসে আমাদেরকে এটা পারচেস করাই লাগছে, এই পারপোসটা লাগবে, তখন এটা আমাদের না শিখলেও হবে ট্রেনিং ইয়ার ক্ষেত্রে। ব্যাংকের কাজ তো সবাই লাগবে না। তো যদি পারচেস করা করে ফেলছি, এখন আপনার ঠিকাদার হিসাবে আপনি যখন লগ ইন করবেন, তখন আপনি কোথায় দেখতে পারবেন যে আপনার ডকুমেন্টটা পারচেস হয়েছে। সেটা যদি আপনি দেখতে চান, তাহলে আপনি এখান থেকে যাবেন হচ্ছে, এই যখন আপনি লগ ইন করবেন তখন আপনি এখানে আসবেন ইনবক্স, এটাকে বলা হয় ইনবক্সে। ইনবক্সে এসে আপনি দেখবেন যেটা পারচেস হয়েছে কিনা। এই এতটুকুই মূলত কাজ হচ্ছে, ব্যাংকে আপনাকে পারচেস করে দিবে, এটা আপনার না শিখলেও হবে। আমি একটু যেটা ঢুকছি এটা ব্যাংকের কাজ। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে ব্যাংক আপনাকে পারচেস করে দিয়েছে, পারচেস যখন করে ফেলছেন তখন আপনার এখানে একটা মেসেজ আসবে যে ব্যাংকের এখানে এই 8 তারিখে, 8 তারিখ আপনার এই যে 21টা 20 মানে 9টা 21-এ আপনি কিনছেন, কোন আইডিটা কিনছেন এই টেন্ডার আইডিটা নিয়ে যান, সেটা মিউট করে রাখেন, মিউট করে রাখেন। আমরা শেষে ক্লাসের শেষে অবশ্যই আনসার দিব, আর আপনারা একটু মিউট করে রাখেন। এরপরে হচ্ছে লিমিটেড টেন্ডার। লিমিটেড টেন্ডারে যখনই আমি যাব, তখন আমাকে এই জায়গাটায় আমাকে আবার আইডি নাম্বারটা দিয়ে সার্চ দিতে হবে। সার্চ দিয়ে যখনই আমি এখানে ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গেলে তখন আমাকে আগের মতো এখানে ডক্স ডিজাইনার মিটিং, এই আগে গতকালকে আমরা যেটা করেছি, কোনো সমস্যা নেই। তো আমরা গত ক্লাসে যেটা দেখলাম যে এই ডক্স নামে একটা অপশন ছিল, ডক্সে যদি আমি যাই, তাহলে দেখেন একটু আগে এখানে লেখা ছিল ক্লিক হেয়ার টু পে ডকুমেন্ট ফি অনলাইন এরকম লেখা ছিল। যদি আপনি আরেকটা ডকুমেন্ট দেখাই তাহলে বুঝতে পারবে। এখানে যদি আমি যে কোনো একটা যাই, দেখায় যে কোনো একটাই যদি আমি যাই, তাহলে আপনি এখানে ডক্সে গেলেই আপনি এখানে একটা ডকুমেন্ট ফি অনলাইন লেখা আছে। বাট যখনই আপনি পেমেন্ট করে ফেলবেন, তখন আপনি পেমেন্টটা দিবেন, তখন আই এগ্রি আর ডিস এগ্রি আসবে। সেটা হচ্ছে যে টেন্ডার লিমিটেড টেন্ডারে গিয়ে টেন্ডার আইডিটা দিয়ে আমি সার্চ দিয়ে যেটা কিনে নিয়ে আসছি, ওইটা আমি যখন ড্যাশবোর্ডে যাব, ডক্সে যাব, তখন আপনি পার্থক্যটা দেখেন, এখানে পাবেন আই এগ্রি আর ডিস এগ্রি। কারণ কি, কারণ হচ্ছে যেটা আপনি পারচেস করেন নাই, আমি একটু পাশের স্টেপটা দেখাই তাহলে আবার ক্লিয়ার হবে। দেখেন এখানে এই যে এখানে লেখা আছে টু পে ডকুমেন্ট ফিস অনলাইন, আর এইখানে আছে কি আই এগ্রি আর ডিস এগ্রি। কারণ কি, এটা হচ্ছে আপনি পেমেন্ট করে ফেলছেন, কিনে ফেলছেন, যার কারণে আই এগ্রি আসছে। আর এইটা আমরা যেহেতু পারচেস করিনি, যার কারণে এখানে পারচেস করার কথা বলছি যে আপনি ডকুমেন্ট কি অনলাইনে দিতে পারেন। তো আমি এটা রাখলাম এই যে এখানে এই যে আই এগ্রি। এরপরে দেখেন রিটার্ন লিমিটিং তো আমরা গতকালকে দেখাইছি, সাব কন্ট্রাক্টিং এটা নিয়ে আলোচনা করিনি, এটা পরে করব। পেমেন্ট এখন দেখেন এই যে পেমেন্টটা হচ্ছে যে আপনারা কোন ব্যাংকের থেকে পেমেন্ট হয়েছে, কয়টার সময় পেমেন্ট হয়েছে, বা কি ডিটেলস সব থাকবে এখানে। এবং হচ্ছে আপনি কোন ব্যাংকে থেকে কত টাকা পেমেন্ট
করছেন এর রেফারেন্স কি ডকুমেন্ট। অনেক সময় পে অর্ডার জমা দিলে সেই পে অর্ডারটা আপলোড করে দেয় তারা টেন্ডার সিকিউরিটির সময়, এই যে রেফারেন্স, এগুলো জানা যায়। এরপরে কাজ হচ্ছে টেন্ডার প্রিপারেশন। টেন্ডার প্রিপারেশনে যদি আপনি যান, তাহলে এই যে এখন দেখেন এই আগের মতো ফিল এবং ম্যাপ, আসলে যে কোনো মেথড আপনি হোক, এলটিএম হইতে পারে, ওটিএম হইতে পারে, আরএফকিউ হইতে পারে, ওএসটিএম, ওএসটিইএম হতে পারে, ওয়ান স্টেজ টুইন বললাম, আর একটা হলো ওয়ান স্টেজ আপনার টু স্টেজ টেন্ডারিং মেথড, যে কোনো মেথডের টেন্ডারিং হোক, তো গুডস ওয়ার সার্ভিস যাই হোক না কেন, সবই আপনার হচ্ছে এই একই একই প্যাটার্ন, সেটাকে ফিল এবং ম্যাপ। এখন বলতে পারেন তাহলে এখানে অনেকগুলো ফিল থাকে আর আরএফকিউতে কম থাকে। হ্যাঁ, এটা আরএফকিউতে ছিল 4-5টা ফার্ম, এখন আছে দেখেন অনেকগুলো ফার্ম ফিল করার। এইভাবে করে করে আপনাকে শিখে সামনে আগাইতে হবে। যেমন এখানে আমি প্রথম ফিল্ডে যদি যাই, তাহলে আগের মতো মনে হবে যে আপনি ডিক্লারেশন দিচ্ছেন, আই এগ্রি ছাড়া উপায় নাই। আপনি আই এগ্রি দিয়ে সাইন, পাসওয়ার্ড, ভেরিফাই, তারপরে এনক্রিপ্ট, তারপরে সেভ। এটা আমরা গতকালকে শিখছি আর কি, এনক্রিপ্ট, সেভ, সেম কাজ। এরপরে আপনি রিভিউ ফর্মে যখন যাবেন, তখন এখানে কিছু টাইপ করতে বলতেছে। সেই টাইপ করাটা কি কি, এই দেখেন এখানে বলছে যে টেন্ডারের লিগ্যাল টাইটেল। আচ্ছা, এখন লিগ্যাল টাইটেল বলতে কি? এটা হচ্ছে প্রতিষ্ঠান যখন আপনার অ্যাকাউন্ট খুলে, কোথায় কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খোলা বা কিছু করলে, তখন তার ব্যাংক, এই প্রতিষ্ঠানের যে নাম থাকে, সেই নামটাই হচ্ছে টাইটেল, তার লিগ্যাল টাইটেল। তাহলে এখানে হবে প্রতিষ্ঠানের নাম, এখানে এখানে হবে প্রতিষ্ঠানের নাম। তাহলে আমরা এখানে প্রতিষ্ঠানের নামটা লিখে দিই। রহিম এন্টারপ্রাইজ। এরপরে যদি আমরা বলি যে এখানে নিচে আছে হচ্ছে রেজিস্টার্ড অ্যাড্রেস। এখন অ্যাড্রেসটা কার, কোন অ্যাড্রেসটা? এই যেমন আপনারা দেখবেন একটা প্রতিষ্ঠান যখন রেজিস্ট্রেশন করা হয়, তখন সেখানে একটা অ্যাড্রেস দেওয়া হয়, এই অ্যাড্রেসটা, অ্যাড্রেস। সেই অ্যাড্রেসটা হচ্ছে কি আপনার যে যে অ্যাড্রেসটা থাকবে, সেই অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দিবেন। এই যে এখানে এখানে যে অ্যাড্রেসটা থাকবে। লিটিগেশন মানে কি? লিটিগেশন হচ্ছে মামলা। আপনার প্রতিষ্ঠান কারো বিরুদ্ধে মামলা করছে কিনা, এটা তো হইতে পারে ফৌজদারি মামলা না, এটা হলো টেন্ডার জগতে, মানে কাজ পায় নাই এর জন্য মামলা করছে, অথবা সে কাজ পেয়েছে কিন্তু কাজটা সঠিকভাবে করেনি বা কোনো ধরনের ঝামেলা হচ্ছে, সেইটা। কারণ আপনি কারো বিরুদ্ধে মামলা করতে, অথবা কি আপনার বিরুদ্ধে মামলা করছে, এই দুটোই হচ্ছে বিষয়। এখন এখানে যদি কোনো ধরনের পেন্ডিং ইস্যু থাকে তাহলে দিবেন, না থাকলে দরকার নাই। তাহলে না থাকলে বলছে নট অ্যাপ্লিকেবল। কেউই আপনার এই মামলা মোকদ্দমার তথ্য দিতে চায় না। তাহলে এখানে ইয়ার মান্থ লিখবেন হচ্ছে কোন সালে, সেটা 2000 যদি মামলা থেকে থাকে। আর কোন ম্যাটার, সেটা লিখবে কন্ট্রাকচুয়াল ম্যাটার, কন্ট্রাক্ট না পাওয়ার কারণে। আর যদি আপনার এরকম হয় যে আপনি কোনো কিছু নাই, তাহলে আপনার দরকার নাই দেওয়া। কত টাকা, সেটা লিখতে হবে। আসলে এটা কেউ দিতে চায় না, এখানে লিখবে জিরো, এখানে সবাই জিরোই দেয়, এটা নট অ্যাপ্লিকেবল ফিল আপ করতে হবে আপনাকে। আর এইটা হচ্ছে আপনার জিরো। এরপরে হচ্ছে জেনারেল এক্সপিরিয়েন্স। জেনারেল এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে কত বছর এক্সপিরিয়েন্স আছে। এখন জেনারেল এক্সপিরিয়েন্সে যদি আপনার চাওয়া থাকে 5 বছর, 3 বছর, তখন আপনাকে সেটা দিতে হবে আর কি, 5 ইয়ার্স। আর এটা অবশ্যই স্পেসিফিক এক্সপিরিয়েন্স যদি কোনো জায়গায় চায় যে আপনি এই নেচারের একটা স্পেসিফিক এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেই ক্ষেত্রে
আপনাকে অবশ্যই এরকম একটা কমপ্লিশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে। যদি এটা কোর্সের টেন্ডার থেকে এরকম একটা ইয়ে আসছে ফরম্যাট, এটা হলো আপনি, যদি আমি দেখাই, এই যে একটু এই যে এরকম কমপ্লিশন সার্টিফিকেট নেওয়া। কারণ আপনি যেখানে একটা কাজ করছেন, আগে পূর্বে কোথায় কাজ করছেন, একটা আরেকটু করছেন, অথবা এলটিএম করছেন, যাই করছেন, ওটিএম টেন্ডারে যখনই পার্টিসিপেট করবেন অথবা কেউ যদি এক্সপিরিয়েন্স চায়, সেক্ষেত্রে এই ধরনের এক্সপিরিয়েন্স দিতে হবে। এটা একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আপনি এখান থেকে দেখবেন কি আছে, এখানে আছে চাওয়ার ঘর আছে, এখানে যে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার কোনটা, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এই যে এখানে লেখা আছে contact। তারপর আপনি যদি দেখেন এই ঘরের ভিতরে লেখা আছে, এটা হলো, এখানে যদি যাই আমি আবার, এখানে কি আছে, নেম অফ দ্য কন্ট্যাক্ট। তাহলে কাজের নামটা কি ছিল, সেই কাজের নামটা ছিল এখানে। এরপরে আপনি দেখবেন যে এখানে লেখা আছে রোল, তাহলে আপনি কি প্রাইম ছিলেন কিনা, প্রাইম কন্ট্রাক্টর। সাব কন্ট্রাক্টর আমি আলোচনা করবো, সাব কন্ট্রাক্টরটা ওটিএম এর সময় আলোচনা করবো। আর ম্যানেজমেন্ট কন্ট্রাক্টর আসলে এটা দরকার, এটা এখন আলোচনা করে দিলে ভালো হবে আসলে। হ্যাঁ, আচ্ছা, প্রাইম কন্ট্রাক্টর বলতে আমরা বুঝি যে মূল কন্ট্রাক্টর, প্রধান কন্ট্রাক্টর যারা আপনারা আছেন। এখন অনেকে আছেন যে এখানে সাব কন্ট্রাক্টর বলতে একটু ওপিনিয়ন দরকার আমার, কারণ এখানে আপনাদের কনসেপ্টটা কি আছে সেটা জানা দরকার। আচ্ছা, সাব কন্ট্রাক্টর বলতে আমরা কাকে বুঝি? আপনার দুই একজন বললেই হবে, বেশি না। সাব কন্ট্রাক্টর বলতে আমরা কাকে বুঝাই, কাকে মেন করি আর কি? স্যার, সাব কন্ট্রাক্টর বলতে মূল কন্ট্রাক্টরের আন্ডারে যদি দুই তিনজন কাজ করে থাকে তাদেরকে সাব কন্ট্রাক্টর। আচ্ছা আচ্ছা। অবশ্য আমি এই যে এই পর্যন্ত যতগুলো ট্রেনিং করাইছি আমার লাইফে, এক যুগের বেশি সময় ধরে, এই সবাই একই উত্তর দিয়েছে। সাব কন্ট্রাক্টর হলো মূল কন্ট্রাক্টরের কাছ থেকে কাজ কিনে নিয়ে যে করে, অথবা যার আন্ডারে করে, মূল প্রাইম কন্ট্রাক্টরের আন্ডারে, সে হচ্ছে সাব কন্ট্রাক্টর। তাহলে বাংলাদেশে আমাদের যে সাব কন্ট্রাক্টর যারা আছেন, তারা কি কোনো বিল পান, বা তাদের নামে কি কোনো এক্সপিরিয়েন্স কাগজ হয়? না স্যার। তাহলে এই যে সাব কন্ট্রাক্টর, যদি আমাদের দেশে যে সাব কন্ট্রাক্টর আমরা চিনি, সেই সাব কন্ট্রাক্টরের নামে যদি কোনো বিল নেওয়া হয়, তাহলে তার নামে যদি কোনো মানে তার নামে কোনো এক্সপিরিয়েন্সের কাগজ না হয়, তাহলে এখানে কেন দিল? এখানে দেওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা ওটিএম এর ভিতরে যদিও আছে এই আলোচনাটা। তারপর আমি একটু ওটিএম ডকুমেন্ট একটু ওপেন করে দেখাই। এটা হলো এরকম একটা জিনিস যে বড় একটা কাজ, ধরে নেন যে আপনি একটা 10 তলা বিল্ডিং করবেন, 10 তলা বিল্ডিং করবেন, সেই 10 তলার নাম হচ্ছে মানে 9 স্টোরেজ অফ 10 স্টোরেজ অথবা 9 স্টোরেজ বিল্ডিং। কোয়ালিফিকেশনে যায়, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে যায়, এখানে যায়। আচ্ছা, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া টেন্ডার ডাটা শিটে যায়, টেন্ডার ডাটা শিট, তাহলে ঠিক বোঝা যাবে। আচ্ছা, টেন্ডার ডাটা শিটে আসলাম, আমরা যেটা নিয়ে কাজ করছি আর কি, এটা হলো কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। এইখানে লেখা আছে, দেখবেন এই যে প্রাইম কন্ট্রাক্টর, তারপরে লেখা আছে সাব কন্ট্রাক্টর, তারপরে লেখা আছে ম্যানেজমেন্ট কন্ট্রাক্টর। কারণ এটা অবশ্য ওটিএম এর আলোচনা ছিল, যেহেতু ওটিএম প্যাটার্নে চলে এসছে, যার জন্য আলোচনাটা করা দরকার হয়ে গেল। এখন এই সাব কন্ট্রাক্টর মিনস আমরা যেটা বুঝি সেটা না। এই সাব কন্ট্রাক্টর বলতে যেমন বললাম যে 10 তলা একটা বিল্ডিং করা হবে, সেখানে একটা লিফট লাগানো হবে, লিফটের কাছেরও কাজ করার অভিজ্ঞতা হয়তো প্রাইম কন্ট্রাক্টরের নাই, কিন্তু লিফটের লাগবেই। তখন অন্য কাউকে যদি অ্যালাউ করে ফরকুডিং এন্টিটি যে ওই লিফটটা অন্য কেউ লাগাই দিবে, তাহলে সেটাকে বলা হয় আপনার ওই কাজের সাব চুক্তি।
ওই কাজটার ধরেন 10 তলায় বিল্ডিং এর একটা লিফট যে লাগাই দিবে সেটাকে বলা হচ্ছে সাব চুক্তি বা সাব কন্ট্রাক্ট। এখন এইটা আপনাকে আমি যদি একটু দেখাই, এই যে সাব কন্ট্রাক্টরের কথা এখানে বলা আছে। সাব কন্ট্রাক্টর বা কন্ট্রাক্টর বলতে কাকে বোঝায়? যে সাব কন্ট্রাক্টর যখনই কোনো ব্যক্তিকে স্পেসিফিক কোনো কম্পোনেন্ট দেওয়া হবে বড় কাজের ভিতরে, শ্যাল এক্সিকিউট দ্য ফলোইং স্পেসিফিক কম্পোনেন্ট। তো একটা বড় কাজের ভিতরে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্তি হইতে পারে। যেমন পদ্মা ব্রিজে আপনার অসংখ্য সাব কন্ট্রাক্টর ছিল। সাব কন্ট্রাক্টর কারা? যারা ধরেন নেন যে আপনি কেউ ইলেকট্রিক্যালের কাজ করছে, কেউ প্লাম্বিং এর কাজ করছে, কেউ হইতে পারে যে আপনার স্টিল স্ট্রাকচারের কাজ করছে। এরকম অসংখ্য অসংখ্য ইয়ে থাকে আপনার, ওই যে ঠিকাদার থাকে। ছোট ছোট কাজে যারা বিভক্তি করে যে বড়, এখন সবার কাছ থেকে সব কাজ তো আর আপনার বুঝে নেওয়ার আপনার পিডির পক্ষে সম্ভব না। বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে আসলে সাব কন্ট্রাক্টর এলাও হয় আর কি। সাব চুক্তি থেকে সাব কন্ট্রাক্টর উৎপত্তি। কিন্তু আমরা যে সাব কন্ট্রাক্টর চিনি সেটা তো কোনো ধরনের আপনার এলাও না বলতে, যদি কোনো প্রাইম কন্ট্রাক্টরের কাছ থেকে যদি কেউ কাজ কিনে নিয়ে একটু পরে সেটা যদি জানতে পারে তাহলে সেটা হয়ে যাবে অবৈধ। এই কারণে প্রাইম কন্ট্রাক্টরও চাইলেই কাজ বিক্রি করতে পারবে না। তো এইটা সাব কন্ট্রাক্টর হচ্ছে এমন জিনিস যে পির কাছ থেকে অ্যালাউ করা। বিষয়টা হচ্ছে যে পি যদি অ্যালাউ করে যে আমি তাকে পেমেন্ট দিব, কিন্তু এই কাজটুকু উনি করে দিন। 100 কোটি টাকার ভিতরে 2 কোটি টাকার কাজ হয়তো বা কাউকে দিয়ে করাচ্ছে, তো সেই 2 কোটি টাকার পেমেন্ট ঠিকই সে পাবে, যাকে দিয়ে করাচ্ছে সে পাবে, এবং সে একটা এক্সপিরিয়েন্সও পাবে। এই কারণে সে এখানে এই ডকুমেন্টে সাব কন্ট্রাক্টর কথাটা নিয়ে এসছে। বাট এগুলো বড় বড় কাজের ক্ষেত্রে হয়, ছোট কাজে কোনো সাব কন্ট্রাক্টর অ্যালাউড না। আচ্ছা, জি বলেন কি? স্যার ওই যে স্পেসিফিক এক্সপিরিয়েন্স এবং জেনারেল এক্সপিরিয়েন্স যেগুলো তথ্যগুলো আমরা ফিল আপ করবো, ইনফরমেশন গুলো দিব ঘরগুলোতে, কিন্তু আমার যে ডকুমেন্টটা, মাস্টার ডকুমেন্টটা কি আমি আপলোড করবো না কোথায় করবো? এটা যাচ্ছি এই একটু ওয়েট করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আপলোডের বিষয়গুলো যাচ্ছে। তো আমি তো আপনাদেরকে এখনই মানে জাস্ট একটু কনসেপ্টটা নিলাম, এখন আর কোনো কোশ্চেন আনসার নিব না। জাস্ট আমার যেটা বোঝার সেটা আমি বুঝছি যে আপনার সাব কন্ট্রাক্টরের যেটা আপনার ধারণা সেটা ভুল ধারণা। আমরা যেটা জানি যে প্রাইম কন্ট্রাক্টরের কাছ থেকে আমরা যে যে চুক্তি করে বা চুক্তি ছাড়াই যে প্রাইম কন্ট্রাক্টরের কাছ থেকে কাজ কিনে নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয় সাব কন্ট্রাক্টর। আসলে এটা সাব কন্ট্রাক্টর বলা যাবে না। এখানে সাব কন্ট্রাক্টর মিনস অন্য কিছু, যে পির কাছ থেকে মানে অনুমোদনকৃত ব্যক্তি হচ্ছে হতে পারে ছোট কোনো কাজ করবে, ছোট একটা সাব চুক্তি থাকবে, তাকে আমরা সাব কন্ট্রাক্টর বলি। এটুকু বোঝানোর জন্য একটু ওপেন করছিলাম। বাট সবাই একটু আনমিউট করেন এবং কোশ্চেন ওটা অ্যান্সার সবই পেয়ে যাবেন আফটার 30 মিনিটস। মানে আপনার 30 মিনিটস এর পরেই আমরা ইনশাল্লাহ ওপেন করবো। আর আমরা এর ভিতরে কোশ্চেন আনসার অলরেডি কমপ্লিট হয়ে যাবে আশা করি। এই আপলোডের সিস্টেমটা আমি দেখাই দেবো একটু পরেই। যেখানে আমি ছিলাম সেই জায়গাটা আবার ব্যাক করি। সেটা হচ্ছে এই কন্ট্যাক্ট নাম্বারটা আপনি কোথা থেকে পাবেন? এই কন্ট্যাক্ট নাম্বারটা পাবেন একটা কম্পিটিশন ইতিপূর্বে যদি করে থাকেন, কোথায় যদি আপনি কাজ করে থাকেন সেইখান থেকে একটা কমপ্লিশন সার্টিফিকেট নেবেন, যেটা হতে পারে পানি উন্নয়ন বোর্ড, হতে পারে পিডব্লিউডি, আরএবি, যেটাই আছে। নেওয়ার পরে সেখানে দেখবেন এখানে একটা এই যে 3 নাম্বারে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারটাই আপনি দেখে দেখে এখানে বসাবেন। এটা বলছি, এখানে আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার বসাবেন। এরপর নেম অফ দ্য কন্ট্যাক্ট, এটা কোনটা হবে? এই যে কাজের নামটা, এই কাজের সাথে নাম, যদি নামের সাথে এই কাজের সাথে এই নামের সাথে যদি আপনার যে কাজে আবেদন করবেন, আমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না। আপনার আপনি দেখতে পাচ্ছেন? আমাকে একটু বলেন তো। জি জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, যারা দেখতে পাচ্ছেন না তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু রিজয়েন করেন, কেটে দিয়ে আবার জয়েন করেন, তাহলে আপনি দেখতে পারবেন। আমার এখান থেকে কোনো ইয়ে নাই, আমার এই স্ক্রিন আমি এখান থেকে শেয়ার দেওয়াই আছে। হ্যাঁ,
তারপর আমি আবার একটু স্ক্রিন বন্ধ করে দিয়ে আবার শেয়ার আমিও আবার নতুন করে দিচ্ছি। তাহলে আপনাদের হয়তো বা আবার যদি কারো কোনো অসুবিধা থাকে, আশা করি সমস্যা আর ছিল না। তারপর আমি আপনারা যারা জয়েন করেন, রিজয়েন করেন, তাহলে ঠিক হয়ে যাবে। আমি আবার যাচ্ছি। এই যে, আচ্ছা, আপনারা যারা এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন, যারা মোটর সবাই আছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই জায়গায় আছে। আচ্ছা। তো আমি বললাম যে এই কন্ট্যাক্ট নাম্বারটা যেটা হবে সেটা হচ্ছে এই ডকুমেন্টটা দেখে দেখে লিখতে হবে। এখন কাজের নামটা যদি এই আপনি যেটা আবেদন করবেন সেই কাজের সাথে যদি আপনার নামের সাথে নাম মিলে যায়, তাহলে এই কাগজটা হয়ে যাবে স্পেসিফিক। এই কাগজের নাম হয়ে যাবে স্পেসিফিক এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আর যদি আপনার এমন হয় যে আপনি এইটা কাজের সাথে এই নামের সাথে নাম মিলে নাই, তাহলে এইটা হয়ে যাবে জেনারেল এক্সপিরিয়েন্স। দুইটা ওয়ে, একটা হলো যে আপনি একই কাগজ দুই জায়গায় আপলোড করতে পারবেন। এক হলো জেনারেল হিসাবে যাবে যখন এটা হলো কাজের নামের সাথে এই রিপেয়ার অফ এক্সিস্টিং প্রোটেক্টিভ ওয়ার্ক এই নামের সাথে যদি নাম মিলে যায়, আপনি যেটা আবেদন করতেছেন সেই কাজের নামের সাথে যদি নাম মিলে যায়, তাহলে আপনার এটা স্পেসিফিক হয়ে গেল। আর যদি কাজের সাথে কাজের নাম মিলে, তাহলে জেনারেল এক্সপিরিয়েন্স হিসাবে হয়ে যাবে এই কাগজটা। তো আমরা এই কাজের নামটা দিয়ে দিলাম সে রিপেয়ার ওয়ার্ক। দেখে দেখে তাহলে যদি এটা রিপেয়ার ওয়ার্কের কাজ হয়ে থাকতো, তাহলে এটা আপনি এখানে স্পেসিফিক হয়ে যাবে। আর অ্যাওয়ার্ড ডেট মানে কি? এই অ্যাওয়ার্ড ডেটটা হচ্ছে এখানে কোন তারিখে আপনি নোয়া পেয়েছেন। এই যে রেফারেন্স টু নোয়া উইথ ডেট, এইটা আপনার হচ্ছে এই 7 নাম্বার সিরিয়ালের এটা ডেট আছে 1/4/2018 এটা আছে। তাহলে আমি এখানে দিলাম 1/4/2018। এরপরে কমপ্লিশন হচ্ছে যে আপনি এখানে কয় তারিখে কমপ্লিট করছেন কাজটা, সেটা আবার লেখা আছে এখানে ডেট অফ অ্যাকচুয়াল কমপ্লিশন 30/12/2018। এটা আপনি এই যে কাগজটা যেখান থেকে আপনি নিয়ে আসবেন, দ্যাট মিনস এক্সপিরিয়েন্সের কাগজটা যে প্রতিষ্ঠান আপনাকে দিবে, সেটা সেখান থেকে নিয়ে আসলে দেখে দেখে টাইপ করে দিবেন ডাটা এন্ট্রি। টোটাল কন্ট্যাক্ট ভ্যালু সেটাও আপনি এখানে পাবেন। টোটাল ভ্যালু হচ্ছে কত টাকা, এখানে অ্যাকচুয়াল কন্ট্যাক্ট হচ্ছে কত, আর পেমেন্ট পাইছেন কত টাকা দিচ্ছে, সব এখানে লেখা থাকে। তো এখানে আপনি সেটা লিখে দিবেন। এরপরে হতে পারে আপনার পোর্টফোলিও এন্টিটির নেম, অ্যাড্রেস, সেটা আপনি এখানেই পেয়ে যাবেন। কোন পোর্টফোলিও এন্টিটির আন্ডারে কাজ করছে, যেমন এইটা হচ্ছে আপনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অথবা স্বপন কুমার। তো ওনার নামটা আপনি এখানে লিখবেন, পোর্টফোলিও এন্টিটির নাম, তাহলে আপনি এখানে লিখবেন ওনার যার যে ডিজিগনেশন হবে, যার নাম ছিল নামটা লিখে এরপরে আপনি কি দিবেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিবেন, উনি কোথাকার, বিডব্লিউডিবি তো রাঙ্গামাটি কাপ্তাই, এটা লিখে দিতে পারেন। রাঙ্গামাটি কাপ্তাই। এরপর হচ্ছে আপনি ব্রিফ ডেসক্রিপশন। এখন আসবেন সিমিলারিটি বোঝানোর জন্য। সিমিলারিটি মানে কি, যে আপনি যেটা আবেদন করতেছেন সেইটা কি ধরনের কাজ সেটাকে জানতে হবে। তাহলে সেই কাজের নামটা আগে লিখবেন। যদি হয় কনস্ট্রাকশন অফ, ধরেন সে রোড ওয়ার্ক, তাহলে আপনি প্রথমে লিখবেন রোড ওয়ার্কের কাজ করছেন। তারপরে লিখবেন আপনি ইলেকট্রিক্যাল ওয়ার্ক, আপনি ইলেকট্রিক্যালেরও কাজ করছেন। তারপরে আপনি লিখতে পারেন প্লাম্বিং ওয়ার্ক, আপনি হয়তো প্লাম্বিং, স্যানিটারি যা যা আছে সেই সিমিলারিটি গুলো লিখবেন। লিখে যদি আরো দরকার হয় তাহলে আপনি এখানে অ্যাড দিবেন। আর যদি আপনি আরো দরকার হয় বলতে আরো 2-3টা যদি এক্সপিরিয়েন্সের কাগজ দিতে চান তাহলে দিবেন, আর না হলে এই একটা দিয়েই আপনি এখানে ডিলিট করে দিবেন। এই যেখানে ডিলিট, অনেকে মনে করে যে এইটা টিক মার্ক দিয়ে মনে হয় সেভ করাটা জরুরি, আসলে টিক মার্ক দিয়ে সেভ করাটা জরুরি না। এই যেখানে টিক মার্ক দিয়ে সেভ করে না, এটা হলো ডিলিট করার জন্য ব্যবহার হয়।
এরপর হলো সাইন, পাসওয়ার্ড, ভেরিফাই, লাল কালি দিয়ে বলে দিছে দেখেন, এনক্রিপ্ট, সেভ। এখন দেখেন এখানে আরেকটা আছে, টেন্ডার ইনফরমেশন ফরম্যাট দিলে গেলাম, এখানে বলছে যদি আপনি এটা গুডসের টেন্ডার হয় তাহলে কিছু সাপ্লাই ক্যাপাসিটি আছে। এখন একটা হলো সাপ্লাই ক্যাপাসিটি আর একটা হলো প্রোডাকশন ক্যাপাসিটি, দুটা জিনিস। সাপ্লাই ক্যাপাসিটি হলো গুডসের ক্ষেত্রে হলো এরকম যে যে ব্যক্তি সাপ্লাইয়ার সে দিবে, যে ক্যাপাসিটিটা দিবে সেটার নাম হলো সাপ্লাই ক্যাপাসিটি। আর যদি কোনো ব্যক্তি প্রোডাকশন করে নিজের কোম্পানি, যেমন আমি উদাহরণ দিলে যেমন ওয়ালটন, আপনি ধরেন 5টা এসি সাপ্লাই দিবেন, তা আপনি 5টা এসি ওয়ালটনের কাছ থেকে কিনে নিয়ে এসে যখন সাপ্লাই দিবেন তখন আপনার থাকতে হবে সাপ্লাই ক্যাপাসিটি। আর যখন এটা ওয়ালটনের কাছ থেকে আপনি কিনে না নিয়ে, যে ওয়ালটন নিজেই যদি মনে করে যে আমি 20টা এসি বা 10টা এসি সাপ্লাই আমি নিজে দিতে যাব, যখন বিট করবে তখন তাকে ক্যাপাসিটি হয়ে যাবে, তখন প্রোডাকশন ক্যাপাসিটি সে তৈরি করবে, তার ওয়ারেন্টি গ্যারান্টি সে দিবে। এটার নাম হচ্ছে ক্যাপাসিটি। দুই ধরনের, একটা হলো প্রোডাকশন আর একটা হলো সাপ্লাই। সাপ্লাইয়ার থেকে নিলে সাপ্লাই ক্যাপাসিটি, আর যদি যারা কোম্পানির কাছ থেকে নিলে প্রোডাকশন ক্যাপাসিটি চাওয়া হয়। তা আমরা এখানে লিখে দিব যে আমার 2022 থেকে 2025 পর্যন্ত আমি হয়তো 1000 পিসেস সাপ্লাই দিয়েছি। যদি গুডস হইতো তাহলে আপনি 1000 পিস কি সাপ্লাই দিচ্ছেন সে নামটা লিখে দিতে হবে, যে আমি 1000 পিস, অথবা কম্পিউটার, ল্যাপটপ, ফার্নিচার, যে জিনিস যে ব্যবসা করে সেটা লিখতে হবে যদি সাপ্লাই ক্যাপাসিটি চেয়ে থাকে। সাপ্লাই অফ যে প্রোডাক্টের দাম লিখবেন। এরপরে হচ্ছে আপনি এখানে লিখবেন, দেখবেন যে লিকুইড অ্যাসেট। এই লিকুইড অ্যাসেটটা কি জিনিস? লিকুইড অ্যাসেটের নামটা কিন্তু বুঝতে পারবেন যে এটাকে কয়েক ধরনের নামে ডাকে। একটা ডাকে হলো, কেউ ডাকে এটার নামে ফিনান্সিয়াল ক্যাপাসিটি, কেউ ডাকে আপনার লিকুইড অ্যাসেট, কেউ বলে ওয়ার্কিং ক্যাপিটাল, মানে এক একজন এক এক নামে ডাকে। কেউ বলে হচ্ছে ক্রেডিট লাইন, কেউ বলে ব্যাংক স্টেটমেন্ট, অনেক ভাবেই ডাকা হয়। এটা আসলে হচ্ছে মানিটা কভার করে কিনা আপনার কাছে। আবার কেউ বলে ক্যাশ ফ্লো, এরকম নাম আছে। তো এই যে যেটাই বলেন যে যে কোনো এনি কম্বিনেশন অফ দেম, ধরেন এনি টাইপ অফ, চারটার ভিতর দিয়ে পুরো পূরণ করা যায় আমি বলছিলাম। তার ভিতরে এইটা হলো 1 নম্বরে হলো এই যে এই টাকাটার কথা বলছে লিকুইড অ্যাসেট। তো আপনি এই টাকাটা প্রুফ করে দিতে গেলে আপনাকে 4টা ডকুমেন্ট দিয়ে করতে পারেন। 1 নম্বরে আপনি চাইলে এই যে এরকম একটা ক্রেডিট কমিটমেন্ট নিয়ে আসতে পারেন ব্যাংকের থেকে, ওপেন করে দেখেন। এই যে এরকম একটা লেটার অফ কমিটমেন্ট নিয়ে আসতে পারেন, এর বলা হয় লাইন অফ ক্রেডিট। এটা ব্যাংকে গেলেই দেয়, ফি নেয়, নিলে এটা দিয়ে দেয়। এটা নিয়ে এসে আপনি এই যে 292, এটা স্মারক নাম্বার আছে, আপনি ক্রেডিট কমিটমেন্ট নাম্বারটা এখানে বসাবেন। এই যে কোথায়, এই জায়গাটা, এখানে নাম্বার মানে ক্রেডিট কমিটমেন্ট নাম্বার। আরেকটা হচ্ছে যদি আপনি ব্যাংক স্টেটমেন্ট দেন তাহলে তার আপনার ক্রেডিট কমিটমেন্ট নাম্বার লাগবে না, তখন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে, তখন আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। আর যদি ব্যাংক স্টেটমেন্ট না দিয়ে অডিট রিপোর্ট দেন তাহলে সে ফিনান্সিয়াল অডিটেড কোন ইয়ার সেটা দিয়ে দিবেন। যদি আপনি স্যাংশন লেটার দেন তাহলে স্যাংশন লেটারের ভিতরে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা দিয়ে দিবেন। ধরেন না আপনি ক্রেডিট লাইনটা দিচ্ছেন, সেটা দেখে নেবেন কত লেখা আছে দেখে। এটা আমরা ওপেন করলাম, এই যেটা 292, 292। এরপরে দেখো সোর্স অফ ফাইন্যান্স, কোন ব্যাংক ফাইন্যান্স করবে তার লেখা আছে কি এনআরবিসি। তাহলে আপনি এখান থেকে এখানে গিয়ে এনআরবিসি লেখেন। কত টাকা সেটা লেখা আছে এখানে,
যেটা আপনি নিয়ে আসছেন, অথবা সেটা ওখান থেকে নিয়ে আসবেন, সেই টাকাটা দেখে দেখে এখানে লিখে দিবেন কত টাকা। এরপরে আছে দেখেন, এই যে বলছে কন্টাক্ট, কিসের কন্টাক্ট? আপনার প্রতিষ্ঠানের কন্টাক্ট ডিটেলস, প্রতিষ্ঠানের লিখতে হবে। আপনি যে ব্যাংকের থেকে ক্রেডিট লাইন দিলেন সেই ব্যাংকের ডিটেলসটা লাগবে। সেই ডিটেলসটা হতে কি কি ডিটেলস? ব্যাংকের নেম, তারপরে আপনি ব্যাংকের ব্রাঞ্চের নেম, তারপরে দিতে পারেন অ্যাকাউন্ট নাম্বার, তারপর রাউটিং নাম্বার, আর যদি কিছু দিতে চান দিতে পারেন টেলিফোন নাম্বার, মোবাইল, ইমেল নাম্বার দিতে পারেন। আর যদি কিছু না লিখতে চান, এখানে একটা শব্দ এভাবে লিখে দিতেন, প্লিজ সি দা ম্যাপ, কোনো অসুবিধা নাই। ডিটেলসটা আপনি ম্যাপে দিয়ে দিবেন, সাইন, পাসওয়ার্ড, ভেরিফাই, এনক্রিপ্ট, সেভ। এখন দেখেন এই যে ডান দিকে ম্যাপ, একবার প্রশ্ন করছিলেন যে আমি এক্সপিরিয়েন্সের কাগজ, এই যে লিকুইড অ্যাসেটের কাগজ, যে কোনো পেপারস আপনি এই প্রত্যেকটা সামনে আছে ম্যাপ। ম্যাপে ঢুকলে আপনি এখানে এই যে আপলোড করে দেখা দেওয়ার জায়গা আছে, এটা আমি একটু পরে দেখাতে চাচ্ছিলাম, এটা একটু পরে দেখাতে চাচ্ছি। তো যাই হোক, এই আগে এটা শেষ করে নিই। স্পেসিফিক এক্সপিরিয়েন্স, স্পেসিফিক এক্সপিরিয়েন্স মানে হচ্ছে যে আপনি এখানে স্পেসিফিক না, সরি, টেকনিক্যাল স্পেসিফিকেশন, এটা আমরা গতকাল আলোচনা করেছি। যদি আমরা যাই, তো এখানে আছে যে কান্ট্রি অফ অরিজিন, এটা হলো কোন দেশের প্রোডাক্টটা দিবেন বা কি, সেটা আপনি লিখবেন। এরপরে আমরা বলছিলাম যে আপনি চাইলে এখানে কোন দেশের কোন মডেলের আপনি ইয়েটা দিবেন, মডেলটা দিবেন, সেই মডেল নাম এখানে দিয়ে দিবেন। এই যে এখানে মডেল নাম্বারটা দিয়ে দিবেন যে এই মডেলের আমি এটা দিতে চাই। এরপর হচ্ছে ফুল ডিটেল স্পেক, মানে আপনি এই যে ডিটেল স্পেসিফিকেশনটা, এই যে ডিটেল স্পেসিফিকেশনটা আপনি লিখে দিতে পারেন, অথবা ডিটেল টেকনিক্যাল স্পেসিফিকেশন আপনি লিখতে পারেন অ্যাটাচড ইন। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি এটা ট্রেনিং এ আছি, ট্রেনিং শেষ করে কথা বলবো না, ট্রেনিং এ আছি আমি অনলাইনে। আচ্ছা, আমি ট্রেনিং এ আছি আঙ্কেল, পরে কথা বলবো না। ডিটেল টেকনিক্যাল স্পেসিফিকেশন এখানে লিখবেন অ্যাটাচড ইন ম্যাপ সেকশন, ম্যাপ সেকশন। ধরেন আপনি এইভাবে লিখে দিবেন, তাহলে অসুবিধা নাই, ম্যাপে গিয়ে আপলোড করে দিবেন আপনি। আর যদি লিখে দিতে পারেন, কপি পেস্ট করে দেন, তাতে কোনো অসুবিধা নাই, দিয়ে দিতে পারেন। এরপরে দেখেন এই যেটা ম্যাপ আছে, ম্যাপে ডিটেল স্পেকটা এখানে আপলোড করে দিবেন। এরপরে দেখেন এই যে প্রাইস শিডিউল ফর গুডস, রিলেটেড গুডস মানে বলা আছে প্রাইস শিডিউল। প্রাইস শিডিউলটা কি? প্রাইস শিডিউলটা হচ্ছে যে আপনি এই যে যখনই আপনি যাবেন রেট করতে হবে, যে আপনি এখানে ওনারা যে জিনিসটা নিবে, এটা হইতে পারে ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার বা ফার্নিচার, যার যেটাই হোক, সেটা আপনি এখান থেকে এই যে বলছিলাম যে সেটা লিখবেন, কোন দেশের মাল দিবেন। আর যদি বাজারে দাম থাকে বলছিলাম 100 টাকা, তাহলে আমি বললাম যে আপনারা 100 টাকা দিবেন না, আপনারা করবেন আপনার অবশ্যই 130 টাকা বা 100 মানে বাড়াই দিবেন, 25-30 টাকা হইতে হবে, কারণ ব্যাট ট্যাক্স ধরে বলছিলাম। এইভাবে বলছি যে আপনারা যাই দিবেন সেটা যেন আপনার রিয়েলিস্টিক হয় এবং আপনার ব্যবসা যেন হয়, লস করে তার সাথে বিজনেস হবে। এরপরে আপনি সাইন করবেন, পাসওয়ার্ড দিবেন, তারপরে আপনি এনক্রিপ্টে যাবেন, সেভে যাবেন। এরপর আপনি প্রাইস এন্ড রিলেটেড সার্ভিসেস, একটা প্রাইস শিডিউলের রিলেটেড সার্ভিস, এইটা কি জিনিস এটি একটু বলি। এটা হলো ধরেন আপনি 10টা ল্যাপটপ দিবেন, 5টা ল্যাপটপ সার্ভিস সাপ্লাই দিবেন, আপনি ওখানে
সাথে কি আপনার কোনো সার্ভিসিং বা আপনার কি বলে ইনস্টলেশন সার্ভিসটা লাগবে কিনা। আরেকটা হলে ধরেন আপনি জাস্ট এসি সাপ্লাই দিলেন, সেখানে এসিটা কি ফিটিং ফিক্সিং ম্যানুফ্যাকচারিং মানে ফিটিং ফিক্সিং ইনস্টলেশন ইরেকশন যেগুলো আছে এগুলো কি আপনি করবেন কিনা। যদি করে দিতে চান তাহলে করতে তো হবেই, কিন্তু এই টাকাটা কত চান, এই এই ধরনের রিলেটেড কোনো সার্ভিসের জন্য যে টাকা চাইবেন সেটা এখানে বলে দিতে হবে আপনার। যে আপনি এখানে 5,000 টাকা চান, 10,000 টাকা চান, সেটা বলতে হবে, না বললে আপনি পাবেন না। পাসওয়ার্ড এনক্রিপ্ট সেভ, আরেকটা আছে তার নাম ডিসকাউন্ট দিস, এইটা এখন নতুন আসছে 25-এ। চাইলে আপনি এখানে 5% ডিসকাউন্ট দিতে পারেন, এখানে 5% ডিসকাউন্ট, তাহলে -5% ডিসকাউন্ট হয়ে যাবে এখানে। আপনি চাইলে প্লাসও করতে পারেন, -5 সবসময় ডিসকাউন্ট মানে তো মাইনাস, মাইনাস ডিসকাউন্টটা কেন দেয়, ডিসকাউন্ট হচ্ছে যদি আপনি দেখেন যে মিলাইতে পারতেছেন 100, 200, 500 আইটেম, তখন আপনি একটা ওভারঅল 10% জাস্ট 10% ডিসকাউন্ট দিবেন, না 5% দিবেন, নাকি 8%, 9% দিবেন, যেটা দিবেন এখানে লিখলি হয়ে যাবে। তারপরে সাইন, এরপরে এন্ট্রি, তারপরে সেভ। দেখেন একই কাজ করলাম, গতকালকেও যা করলাম আজকে তাই করলাম, কিন্তু এখানে একটু বেশি কথা। এরপর ডান দিকে আছে হচ্ছে ম্যাপ, ম্যাপে যাই, ম্যাপে এই ম্যাপে কিছু চায় নাই, বোঝা গেল যে এখানে কোনো নাম নাই, তার মানে চায়নি। তারপরের ম্যাপে যদি আমি যাই, সেকেন্ড ম্যাপ, এই ম্যাপে অনেকগুলো চেয়েছে, এখানে অনেকগুলো আছে। যেমন আপনি যদি এখানে যাই, এখান থেকে অনেকে আগে ডকুমেন্ট চিনতে হবে, এখন বলতে হবে যে এখানে কোন ডকুমেন্টটা চিনতেছেন না। এখন আপনারা বলেন, এই যে এখন আপলোডে আসছি তো, বলেন যে এই ভিতরে আপনারা কোন ডকুমেন্টটা চিনেন না, এই নামগুলো দেখতে পাচ্ছেন, দু একজন বলতে পারেন যে আমি স্যার এটা চিনতে পারতেছি না, ডকুমেন্ট বলতে পারেন, কোনো অসুবিধা নেই। স্যার প্রত্যেকটাই যদি ইন্ডিভিজুয়াল একটু বুঝাইয়া দেন, মানে দেখায় দেন যে কোনটা কোন ডকুমেন্ট ভালো হইতো আর কি। স্যার এই বিন সার্টিফিকেট আর এই ব্যাড ট্যাক্স সার্টিফিকেট দুইটা কি আলাদা না একই? তিনটা তো আলাদা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই ঠিকই আছে কথা, এই তো ভালো জিনিস। তাহলে আমি সবই আলোচনা করি, হ্যাঁ, এবং সবই দেখি, থ্যাংক ইউ। তাহলে তাহলে মোটামুটি ইয়ে হয়। এখন জিনিসটা হচ্ছে জেনারেল এক্সপিরিয়েন্স কোন সময় জেনারেল হবে আর কোন সময় স্পেসিফিক হবে এটা বলতেছি। কারণ এই যে একটা কমপ্লিশন সার্টিফিকেট, এই কমপ্লিশন সার্টিফিকেটের নামের সাথে যদি নাম মিলে যায়, কোন নাম, এই কাজের নামের সাথে যদি আপনি যেটা আবেদন করতেছেন এই নামের সাথে যদি নাম হুবহু মিলে যায়, তাহলে সেটা হয়ে যাবে স্পেসিফিক, সেটা স্পেসিফিক এক্সপিরিয়েন্স হবে। আমি একটু আগে বলছিলাম স্পেসিফিক এক্সপিরিয়েন্স হবে এটা। আর স্যার যদি আপনি প্লিজ একটু ইন্টারপ্রেশন, স্যার প্লিজ, এই যে কমপ্লিশন সার্টিফিকেট এটা কি যেমন একটা রিভিউ টাইপের সার্টিফিকেট, যেমন ওই কোম্পানিতে কাজ করছে সেই কোম্পানি আপনাকে একটা প্রুফ দিল বা যে না হ্যাঁ এই লোক ভালো কাজ করছে, এই টাইপের কিছু স্যার? হ্যাঁ এই টাইপেরই, এটা যদি এইভাবে না দেয়, যদি ওইভাবে লিখে নিয়ে আসতে পারেন, কিন্তু কাজের নাম লেখা থাকতে হবে, থাকলে হয় কি, কি কাজটা করছেন আমি যে সেই কাজটা কাজের করছি নাম, তার একটা সার্ভিস করেছি, যে কাজটা করছেন সেই কাজের সাথে যেটা আপনি আবেদন করতেছেন সেই কাজের সাথে যদি নাম মিলে যায়, তাহলে এই সার্টিফিকেটটার নাম হয়ে যাবে স্পেসিফিক এক্সপিরিয়েন্স। এই যে এটা এখানে যে নাম দিয়েছে স্পেসিফিক, সেটা হবে। আর যদি না মিলে নামের সাথে নাম, তাহলে এটা জেনারেল এক্সপিরিয়েন্স হিসাবে চলে গেল। স্যার যে একটা মানে প্রশ্ন ছিল, মানে নাম স্যার মানে স্পেসিফিক স্যার মানে একবারে মানে মিলবে কেমনে কেমনে স্যার? কারণ নাম তো স্যার আমি মানে একটু জিনিস লম্বা বলি, দৈর্ঘ্য ধরেন আপনি ধরেন আপনি ধরেন একটা কাজ করছেন রোড ওয়ার্কের, এখন কেউ চাইলো ধরেন আপনার কনস্ট্রাকশন অফ রোড, আপনি যে কোন রোডের কাজ করছেন, ধরেন আপনার বিসি রোড, এসবিবি রোড, অথবা আপনার ভিটামিন কার্পেট বিসি আর আরসিসি, আর অথবা থাকতে পারে আরো অনেক ধরনের রোড আছে।
ধরেন সে আপনার ওই যে এসবিপি রোড যদি থাকে, সেই এসবিপি রোডের যদি অভিজ্ঞতাও যদি আপনার থাকে, নাম তো রোড, এখন কনস্ট্রাকশন অফ রোড ওয়ার্কের যদি নাম হয়, তাহলে আপনি এই রোড ওয়ার্কের নামের সাথে যদি এই এই কাজের সাথে যদি আপনার আগে পূর্বে যদি সিমিলার কোনো কাজ আপনি করে থাকেন, সিমিলার বলতে একদম হুবহু ওই রোড ওয়ার্কের কাজ করছেন, তাহলে হবে স্পেসিফিক, একই ধরনের কাজ। আর যদি আপনি ওই রোড ওয়ার্ক না করে ফার্নিচার সাপ্লাই দিচ্ছেন, তাহলে তো সেটা তো আর স্পেসিফিক এক্সপিরিয়েন্স হলো না, সেটা তো আর সিমিলার হইলো না। ধন্যবাদ স্যার, বুঝতে পারছি। আসসালামু স্যার, হ্যাঁ, এটা তো হচ্ছে গুডস এর বেলায় সার্ভিস যখন আমরা দেই, বিভিন্ন ক্যাটাগরির লোক থাকে। হুম, তো যেটা হচ্ছে যে 5টা ক্যাটাগরির লোক চাইছে, আমার এখানে ওই 8টা 10টা ক্যাটাগরির লোক আছে, কিন্তু একই সংখ্যক না। সেক্ষেত্রে কি স্পেসিফিক বলা যাবে ওইটাকে? কাজের নেচারটা একই, সাপ্লাই সার্ভিস। এখন বিষয়টা হয়ে গেছে, আমরা যখন সার্ভিস প্রকিউর করি, সার্ভিস প্রকিউরমেন্টের ম্যান পাওয়ার গুলোকে আমরা বেসিক্যালি হাইলাইট করি। ধরেন একটা সার্ভিস প্রকিউরমেন্টের ক্ষেত্রে ধরেন আপনি একজন টিম লিডার ধরে নেন যে থাকতে হবে, তারপরে একজন হচ্ছে ডিপুটি টিম লিডার থাকলো, একজন অথবা আপনার ইঞ্জিনিয়ার লাগলো, বা আরো 2-4 জন হচ্ছে ওই নামে যে কাজগুলো কাজ করবে সেই কাজের কিছু নাম আপনার দেওয়া হবে। তো যে কাজের ওই কাজগুলোর যারা সিমিলারিটি পূর্বে কাজ করছে, যারা একই লেভেলের একই ধরনের কাজ পূর্বে হ্যান্ডেলিং করে আসছে প্রত্যেকে, তখন প্রত্যেকের ওই কাজগুলোকে আমরা স্পেসিফিক এক্সপিরিয়েন্স হিসেবে ধরবো, যে তারা এইটাকে সিমিলারিটি ভাবে স্পেসিফিক সেই কাজ করার অভিজ্ঞতা আছে, তাকে মার্কিংটা একটু বাড়াই দেওয়া হবে, যেহেতু সিমিলার সে কাজ করছে। এখন যে ব্যক্তি এই কাজ করে নাই, ধরেন সে চাইলাম আমি কনস্ট্রাকশন অফ রোড ওয়ার্কের কাজ, সে করছে কনস্ট্রাকশন অফ বিল্ডিং ওয়ার্কের কাজ। এখন আলটিমেটলি দুইটাই কনস্ট্রাকশন কাজ, কিন্তু নেচার অফ প্রকিউরমেন্ট তো একটু ভিন্ন আছে, আছে না? যদিও কনস্ট্রাকশন লেখে, কিন্তু কনস্ট্রাকশন তো বিল্ডিং এর কনস্ট্রাকশন এক ধরনের, আর একটা কনস্ট্রাকশন হচ্ছে রোডের কনস্ট্রাকশন আলাদা। এখন যখনই মিলবে না, একদম হুবহু যখন মিলবে না, তখন এটাকে ধরা হচ্ছে পার্শিয়ালি কিছু মিললো, বাট এই পার্শিয়ালি মিলানো দিয়ে মার্কিংটা কম হয়ে যাবে, স্পেসিফিক এক্সপিরিয়েন্স যদি কম হয়ে যায়, তখন এইটা সার্ভিসের ক্ষেত্রে হবে মার্কিং ক্রাইটেরিয়া। আমি বারবার বলতেছি, সার্ভিস হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া, আর গুডস এবং হচ্ছে ওয়ার্কস এর জিনিসটা টোটালটাই হচ্ছে ইয়েস আর নো। আপনি সিম্পলি চিন্তা করেন যে আপনি পূর্বে এই আপনার ধরেন সে একটা রোডের কাজ করছেন কিনা, যদি দেখেন না করেন নাই, তাহলে বাদ। এখানে একদম সরাসরি ইয়েস আর নো, আছে কি নাই। আর সার্ভিসের কিন্তু আছে নাই এরকম ডিরেক্ট আপনি কিছু করতে পারবেন না। সার্ভিসটা টোটালটাই হচ্ছে ডিপেন্ড, যদি কিছু নাও থাকে, তারপরেও সেই কিছু 40% মার্ক পাবে বা 50% মার্ক পেয়ে যাবে, যদি কিছু নাও করে থাকে, সিমিলারে নাও মিলে থাকে। এই হলো বিষয় আর কি। তো ওটা চলে মার্কিং ক্রাইটেরিয়াতে, আর এটা চলে ইয়েস নোতে। তো সার্ভিসটার সাথে আমার এখানে মিলালে ঝামেলা আছে। আচ্ছা, অন্যবার একটু আগাই, আমি এটা একটু সামনে আগাই। তো এরপরে আমি যে কাগজগুলো আগে চিনাই দিচ্ছি। একটা হলো, যদি কোনো ব্যক্তি জেনারেল এক্সপিরিয়েন্সটা কিরকম, ধরুন আপনি 2005 সালে একজন ব্যক্তি একটা কাজ পেয়েছে, এটা হইতে পারে এনি টাইপ অফ গুডস এর কাজ, হইতে পারে ওয়ার্কস এর, হইতে পারে সার্ভিস। যেদিন থেকে সেই লাইনে কাজে এসছে, কন্ট্রাক্টরি লাইনে হইতে পারে, সাপ্লাই হতে পারে, সার্ভিস, যেটাই করুক, সেই দিন থেকে তার এক্সপিরিয়েন্স শুরু হয়েছে, সেটাকে আমরা বলি জেনারেল এক্সপিরিয়েন্স। লাইসেন্সের বয়স না, কিন্তু যেদিন থেকে সে কাজ পাইছে। এখন একটা ব্যক্তি 2000 সালে লাইসেন্স করছে, সে কাজ পাইছে 2022 সালে, তাহলে আমরা কি তাকে তার লাইসেন্স ধরে কি এক্সপিরিয়েন্স ধরবো? না, যেদিন থেকে সে কাজ পাইছে সেই দিন থেকে। হইতে পারে গুডস আর সার্ভিস যে কোনো নেচারের কাজ, এটার নাম হলো জেনারেল। জেনারেল হিসাবে এই কাগজটাও হইতে পারে, কোনো বিষয় না। জেনারেল হিসাবে এই কাগজটাও হইতে পারে, কোনো বিষয় না। যদি 5 বছর কাভার করে, যেমন 18, তাহলে এটা কাভার করতেই পারে, এটা দিলে জেনারেল এক্সপিরিয়েন্স হিসাবে হয়ে যাবে। এখন তাহলে স্পেসিফিক এক্সপিরিয়েন্সটা কি?
স্পেসিফিক এক্সপিরিয়েন্সটা হলো এই নামটা, এই যে একটা নাম, এই কাজের নাম, নেম অফ ওয়ার্ক, এই নেম অফ ওয়ার্কের সাথে যদি আপনার যে টেন্ডারের যে নাম কাজের, সেই কাজের নামের সাথে যদি কাজের যেটা আপনি বিড করতেছেন সেই কাজের নামের সাথে যদি মিলে যায়, কাছাকাছি মিলে যায় বা হুবহু মিলে যায়, তাহলে তো আপনি স্পেসিফিক হিসাবে ওই কাগজটাই দিতে পারবেন। আর যদি না মিলে তাহলে ওই কাগজটা দিলেও কাজ হবে, অন্য একটা সিমিলার মিলাই দিতে হবে। এই হলো স্পেসিফিক এক্সপিরিয়েন্স। তাহলে সাপ্লাই কি আর প্রোডাকশন ক্যাপাসিটি কি? এখন যে ব্যক্তি পূর্বে যারা সাপ্লাই দিছে মালামাল, তাহলে তো তার কত জায়গায় সাপ্লাই দেওয়ার অভিজ্ঞতার সনদ আছে, অথবা যেখানে যেখানে সে চালান দিছে অথবা ইনভয়েস দিছে, সেই ইনভয়েসে কতগুলো সাপ্লাই দিছে তার একটা প্রমাণ সহ ওটা যে অ্যাকসেপ্টেন্স হয়েছে, ওই অ্যাকসেপ্টেন্স কমিটির অ্যাকসেপ্টেন্স রিপোর্টটা জমা দিলে হয়। তাহলে বোঝা যায় যে ওই ব্যক্তির সাপ্লাই ক্যাপাসিটি আছে, দ্যাট মিনস সে আগে পূর্বে সাপ্লাই দিয়েছে, এটা হলো সেই সাপ্লাই ক্যাপাসিটি। আর ফিনান্সিয়াল ক্যাপাসিটি মিন্স, ফিনান্সিয়াল ক্যাপাসিটি হলো এই যে স্যার এই প্লিজ। নাম, কি কিছু বলবেন? কি জি স্যার, স্যার যেমন আমরা যে আইডি ওপেন করছি এই ইজিপিতে, এখন এইটার এক্সপিরিয়েন্স দেখা গেছে, আমি সাপোজ আজকে একটা বিষয় বলি, আজকে আমি এজিপির আইডি ওপেন করছি প্লাস টাকা জমা দিয়েছি। এখন তার যে এক্সপিরিয়েন্স, তার এক্সপিরিয়েন্স 1980 সাল থেকে 88 সাল থেকে কাজ করতেছে, কিন্তু তার এই যে যদি এক্সপিরিয়েন্স বলি, ক্রাইটেরিয়ার ভিতরে এক্সপিরিয়েন্স দেয় যে এত লাখ টাকা অথবা এই এক্সপিরিয়েন্স থাকা লাগবে, তার এক্সপিরিয়েন্স তো এই আইডিতে কোনো রেকর্ড নাই, তো সেক্ষেত্রে কি আইডি কাজ পাওয়ার পরে রেকর্ডটা শুরু হবে নাকি তার এই যে অফলাইনে যে কাজগুলো সেইগুলো রেকর্ডে কোনো কাজে লাগবে? এক, দ্বিতীয়ত সে যে কাজ করছে কোম্পানির থেকে যে একটা কমপ্লিশন সার্টিফিকেট নিতে এইটার পারবে, উত্তর আগে দিই, আপনার এত বড় এইগুলো কোনো কাজে আসবে? একটা উত্তর আগে দিই, পরের কোশ্চেনটা পরে নিই। কারণ একটা উত্তর আপনি আগে নেন, সেটা হচ্ছে আপনি যে পূর্বে যে কাজ করছেন, আপনি যে পূর্বে যে কাজ করছেন সেই কাজের যদি প্রত্যয়ন পত্র অথবা এক্সপিরিয়েন্স যদি থাকে অফলাইনে, আর ইজিপিতে যদি আপনি রেজিস্ট্রেশন পরেও করে থাকেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যে প্রথম যে ট্রেড লাইসেন্সটা দিয়ে আপনি বিজনেস শুরু করছেন, সেই সেই ট্রেড লাইসেন্সটা যে বৈধতা ছিল কিনা, এইটা আপনি বৈধ একটা ট্রেড লাইসেন্সের পূর্বের একটা ট্রেড লাইসেন্স যেদিন থেকে আপনি কাজ শুরু করছেন বা যেদিন কাজ পেয়েছেন অফলাইনে, সেই কাজটা পাওয়ার সাথে আপনার ট্রেড লাইসেন্সের সম্পর্ক রয়েছে, সেই ট্রেড লাইসেন্সটা আপনাকে আপলোড করা লাগবে তখন। যদি আপনি পূর্বে অনেক পূর্বের কাজ যদি এই 2-1 বছরের ভিতরে যদি রেজিস্ট্রেশন করে থাকেন 6 মাস আগে, তাহলে আপনি অনেক পূর্বে যেহেতু কাজ করছেন, অবশ্যই আপনি সেই ভ্যালিড আপনার একটা ট্রেড লাইসেন্স ছিল, সেই ট্রেড লাইসেন্সটাও সাথে আপনাকে আপনার আপলোড করতে হবে, তাহলে এটা ভ্যালিড হবে। বলেন, এরপরে কোশ্চেন বলেন। জি স্যার, বুঝতে পারছি। তাই কমপ্লিশন সার্টিফিকেট বা এরা তো বানায় দেন তাইলেই হবে, সেক্ষেত্রে এই তোমার কাছে ফেক ডকুমেন্ট। ফেক ডকুমেন্টটা কি কোনোদিনে হয়, বানায় দিলে হয়? এই ধরনের কি কথাবার্তা বলেন? জিনিসটা হচ্ছে যে আপনি পূর্বে যে একটা কাজ করছেন, এটা তো আপনি বললেন অথেন্টিক, আমি যে অথেন্টিক কিনা এটা তো ভেরিফাই করবে, সে তো ওখানে চিঠি লিখবে ওই প্রতিষ্ঠানে। যখনই আপনি একটা কাগজ আপনি পাঠাবেন, সেই কাগজটা আপনাকে ভেরিফাই করতে পাঠাবেই সেই চিঠি। তো সেই চিঠি যদি ভুয়া প্রমাণিত হয়, আপনি তো ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন, আপনি তো কালো তালিকাভুক্ত হয়ে যাবেন। আপনি ভুয়া সার্টিফিকেট দিয়ে কোনোভাবেই কাজ পাওয়া সম্ভব না। তবে হ্যাঁ, এখন যদি কেউ না ভেরিফাই না করে, সেই ক্ষেত্রে আপনি ভুয়া দিলেন নাকি সঠিক দিলেন না কি দিলেন, এই জিনিস নিয়ে যদি কোনো মাথা ব্যথা না থাকে, তাহলে সেটা ভিন্ন কথা, সেই ক্ষেত্রে আপনি চাইলে অ্যালাউ করলেও করতে পারে আর নাও করলেও করতে পারে। এটা ডিপেন্ড অন মানে কি বলে, জি স্যার, বুঝতে পারছি। ভেরিয়াস অর্গানাইজেশনের এক একজনের অ্যাক্টিভিটি এক একটা কিভাবে করতেছে। আচ্ছা, এবার আসেন আপনার দ্বিতীয় কোশ্চেন বললেন, আপনি একটু, আমি কোশ্চেন অ্যান্সার এখন যাবো না, কিন্তু আমাকে নিয়ে গেলে আমি আলাদা করে সামনে আগাইতে পারবো না। যাই হোক, এনিওয়ে আমি কোশ্চেন এই ডকুমেন্টটা একটু চিনাইতে যাচ্ছিলাম, পরে আপনাদের কোশ্চেন অ্যান্সার নিচ্ছি।
এখন সাপ্লাই ক্যাপাসিটি মিনস হচ্ছে যে আমি এই যে ব্যক্তি সাপ্লাই দিবে সে যে পূর্বে কোথায় কোথায় সাপ্লাই দিছে সেই ডকুমেন্ট গুলো দিলেই সাপ্লাই ক্যাপাসিটি হিসাবে বোঝা যাবে। আর ফিনান্সিয়াল ক্যাপাসিটি মিনস, এই ফিনান্সিয়াল ক্যাপাসিটি হচ্ছে এটা যে আপনার একটু আগে যেটা দেখাইলাম এই যে আমি ক্রেডিট কমিটমেন্ট, এইটা হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপাসিটি। হ্যাঁ, ফিনান্সিয়াল ক্যাপাসিটি হিসাবে এটা দিলেই হবে। এরপরে হচ্ছে আপনার এই যে ভ্যালিড ট্রেড লাইসেন্স, এটা তো দেখানোর কিছু নাই, একটা প্রতিষ্ঠানের যে ট্রেড লাইসেন্স সেটা। আচ্ছা, প্রোডাকশন ক্যাপাসিটি সম্পর্কে যদি একটু বলতেন, প্রোডাকশন ক্যাপাসিটি। আমি ইতিপূর্বে আলোচনা করেছি এটা কোশ্চেন আনসারে। তারপর আপনি আবার যেহেতু করতে চাচ্ছেন, প্রোডাকশন ক্যাপাসিটি মিনস হচ্ছে আমি বললাম যে ওয়ালটনের কাছ থেকে, একটু মনোযোগ দিয়েন, ওয়ালটনের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন। এখন আপনি যখন সাপ্লায়ার হিসাবে তার কাছ থেকে মাল নিয়ে এসছেন 5টা 10টা, তখন আপনি হলেন সাপ্লায়ার। আর যখন ওয়ালটন যে একটা কোম্পানি, সে যখন কোথাও কোনো টেন্ডার করতে যাবে তখন তো সে তো আর সাপ্লায়ার হিসাবে তাকে দেখানো রাখবে না, কারণ সে তো নিজেই জিনিসটা প্রোডাকশন করে, সে নিজেই উৎপাদন করে। যিনি উৎপাদনকারী সে দিবে প্রোডাকশন ক্যাপাসিটির ক্ষমতার সার্টিফিকেট যে আমি পার ইয়ারলি অথবা পার মান্থ আমি এতগুলো প্রোডাকশন করতে পারি, মানে তৈরি করতে পারি, উৎপন্ন করতে পারি। আর যিনি সাপ্লায়ার, ধরেন আমরা যারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টর যদি হই, তাহলে আমরা হচ্ছে প্রত্যেকেই সাপ্লায়ার। তখন আমি ব্যক্তি হিসেবে চিন্তা করবো যে আমি কতগুলো মাল আমি সাপ্লাই দিয়েছি। আর প্রতিষ্ঠান হইলে প্রতিষ্ঠান বললেই তখন প্রোডাকশন ক্যাপাসিটি হয়ে যাবে। বলতে গ্রুপ অফ কোম্পানির মধ্যে যদি কোনো প্রোডাক্ট দরকার হয়, যেমন একটা মানে বড় কোম্পানি সে বিড করতে এসছে, এখন সে বিড করতে এসে সে তার কাছে সাপ্লাই ক্যাপাসিটি চাওয়া দরকার হবে না, তার কাছ থেকে আপনি প্রোডাকশন ক্যাপাসিটি দিলেই হবে। এই কারণে লেখা আছে সাপ্লাই অথবা অবলিক প্রোডাকশন ক্যাপাসিটি। সাপোজ ধরেন একজন টেইলরিং কোম্পানি, সে ইউনিফর্ম বানায়, তার এই প্রোডাকশন ক্যাপাসিটি সার্টিফিকেটটা সে কোত্থেকে পাবে? ও, আপনি টেইলারিং এর যে বিষয়টা বলতেছেন, এখন এটার সাথে ম্যান পাওয়ারের সম্পর্ক আবার আছে। একটা টেইলার মানে কি, টেইলার যদি সে একটা গার্মেন্টস, তো বললে গার্মেন্টস এর সাথে সম্পর্ক থাকতে পারে, মেবি তার 5টা মেশিন থাকতে পারে, তার 5জন ওয়ার্কার থাকতে পারে। এখন এই যে 5জন ওয়ার্কার, 5জন টেইলারিং করতে গেলে তাকে তো সেই 5জন মানে কি বলে ওদেরকে, টেইলারিং যারা করে তাদেরকে দর্জি বলে। সে দর্জি যারা আছেন ওরকম 5জন দর্জি যদি তার ক্যাপাসিটিতে থাকে, যে তার ক্যাপাবিলিটি তার প্রতিষ্ঠানে থাকে, তাহলে আমরা ধরে নিলাম যে একজন দর্জি পার ডে কতগুলো শার্ট বা কতগুলো প্যান্ট অথবা আপনি যে প্রোডাক্টটা নিবেন সেই প্রোডাক্টটা সে পার ডে কতটুকু তৈরি করতে পারে, এইটা একটা কিউবিলিমিটি বা বলছে একটা মানে প্রেডিকশন বা একটা কি বলে অ্যাজাম্পশন বা যে কোনো একটা সাপোজ ধরেন 1000 পিস বানাতে পারে একটা টেইলরিং কোম্পানি, তো ওর সার্টিফিকেশনটা কে দিবে যে তার প্রোডাকশন ক্যাপাসিটি সার্টিফিকেশন করতেছি, সার্টিফিকেটটা কে দিবে? তখন সে তো একটা প্রতিষ্ঠান খুলছে একটা নাম দিয়ে যে আমি এই এই রহিম গার্মেন্টস, আমার এইটা হচ্ছে রহিম গার্মেন্টস, আমার গার্মেন্টস এর এটা হলো আমার অর্গানাইজেশনের এই হলো ম্যান পাওয়ার লিস্ট, দিস ইজ টু সার্টিফাই দ্যাট। দেখা গেল বললো যে আমি এটা এরকম একটা প্রত্যয়নপত্র বানাবে, নিজেকে নিজে ডিক্লারেশন দিবে যে আমি আমার প্রতিষ্ঠানের এতগুলো ম্যান পাওয়ার আছে, এই কটা মেশিন আছে, এইগুলো আছে, আমি এতটা আমি পার ডে প্রোডাকশন করার ক্যাপাসিটি রাখি, এটা আমার সম্ভব বা আমরা করে দিতে পারবো। উই ক্যান প্রোভাইড দিস আস, মানে আমরা এটা করব বা করতে পারি। তখন ওইটা যে উই ক্যান প্রোভাইড দিস আস বা সে এটা লিখলো, ওইটাকে ভেরিফাই করার জন্য সে চাইলে সাইট ভিজিট করে, এই যে সাইট ভিজিটের কথাটা যে আসে, এই যে বিভিন্ন সময় দেখবেন যে সাইট ভিজিটে যায়, তো এই যে এই কারণেই যায় যে আসলে ভুয়া নাকি সঠিকতা আছে। ধরেন একজন বললো আমার টেইলারের একটা গার্মেন্টস বা টেইলারের এত 5জন 10জন লোক আছে, এই আছে সে আছে, এখন তাকে তো মুখস্থ কিছু বলে দিলে লিখে দিলে তো পাস করা খুব কঠিন। এখন যদি চায় যে তাকে ভেরিফাই করে মাঠে এসে তাকে দেখবে যে তারা আসলে আছে কিনা, তখন ভেরিফাই রিপোর্টটা জমা দিলেই বোঝা যাবে হ্যাঁ ঠিক আছে। কিন্তু দিবে তো নিজের প্যাডে নিজেই দিবে, বোঝা গেল কি? জি জি, বুঝছি, থ্যাংক ইউ।
এরপরে হলো ফিনান্সিয়াল ক্যাপাসিটি। ফিনান্সিয়াল ক্যাপাসিটিটা হলো এরকম যে আমরা বললাম যে ক্রেডিট লাইন, এই যে ক্রেডিট লাইন, এই ক্রেডিট লাইনটা দিলেও হবে, ব্যাংক স্টেটমেন্ট দিলেও হবে, স্যাংশন লেটার দিলেও হবে, অডিট রিপোর্ট দিলেও হবে, যে কোনো একটা। তাহলে এটা গেল ফিনান্সিয়াল যে কোনো একটা কাগজ। এরপরে হলো ট্রেড লাইসেন্স, এটা নিয়ে তো আর আমার বলার কিছু নাই। টিন হচ্ছে প্রতি বছরে আমরা যে একটা ট্যাক্স দেই, ব্যক্তি প্রত্যেকেই ট্যাক্স দেয়, প্রতিটা প্রতিষ্ঠানই ট্যাক্স দেয়। এই ট্যাক্স হচ্ছে ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট এগেনিস্ট অফ টিনের এগেনিস্টে হচ্ছে ট্যাক্স দিতে হয়। আর ব্যাট হচ্ছে বিলের এগেনিস্টে ব্যাট দিতে হয়। ব্যাটটা প্রতি মাসে মাসে দিতে হয়, হয়তো 5 তারিখ বা 10 তারিখের ভিতরে না দিলে একটা জরিমানা করে। তো এইটা হলো বিন হচ্ছে সেটা। বিন হচ্ছে যে আপনার ব্যাটের ক্ষেত্রে ইয়ে হয়, আর ট্যাক্সের ক্ষেত্রে টিন ব্যবহার হয়। এই তো ডকুমেন্ট। স্যার এখন ডকুমেন্ট স্যার গুলো টিনটা কি আপলোড করতে। স্যার টিনটা কি ব্যক্তির নামে হতে হবে নাকি প্রতিষ্ঠানের নামে? এখন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে যদি একটা প্রতিষ্ঠান যদি প্রোপ্রাইটারশিপের বিজনেস হয়, তাহলে সে যদি নিজেই তো মালিক, এখন নিজে যদি মালিক হয়, একজন মালিক যদি একাই হয়, সেই ক্ষেত্রে তার ব্যক্তিগত যে টিন আছে সেই টিন দিয়ে হয়ে যাবে। আর যদি মালিকানা যদি বেশি হয়, লোকজন যদি বেশি হয়, কারণ 2 জন 3 জন যদি বেশ পার্টনারশিপের ব্যবসা হয়, তাহলে টিন আলাদাভাবে প্রতিষ্ঠানের নামে খুলতে হবে। বুঝতে পারছেন কিনা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন একটু সামনে আগাই, যেমন আপলোড করাটা দেখাই। সেটা হচ্ছে জেনারেল এক্সপিরিয়েন্স হিসাবে যদি আপনার এখানে আগে ডকুমেন্ট থাকে, তাহলে আপনি এখানে চুজ ফাইলে যাবেন, গিয়ে আপনি ওই যেখানে ডকুমেন্টটা রেখেছেন সেই ডকুমেন্টে আপনি জেনারেল এক্সপিরিয়েন্স হিসাবে, ধরেন আমি এটাকে মনে করলাম যে জেনারেল এক্সপিরিয়েন্স এই ডকুমেন্টটা, তাহলে আমি জেনারেল এক্সপিরিয়েন্স হিসাবে জেনারেল এক্সপিরিয়েন্স লিখে রেখে শর্টকাট করে দিলাম, এটা দেন আপলোড করে দিতে চাই। তো আমি জেনারেল এক্সপিরিয়েন্সের এই কাগজটা এখানে লিখলাম জেনারেল এক্সপিরিয়েন্স, এখানেও সিলেক্ট করব জেনারেল এক্সপিরিয়েন্স, আর এইখানেও লিখে দিব জেনারেল এক্সপিরিয়েন্স। এই 3টে জায়গায় সেম জিনিসগুলো যদি আমি রাখি, তাহলে এখানে আপনি সেদিকে আছে আপলোড, এই আপলোড দিলেই আপনার হয়ে যাবে। তখন দেখেন একটা কমে গেছে, এখানে 7টা ছিল, এখন একটা হয়ে গেছে। এরপরে যখন আপনার স্পেসিফিক এক্সপিরিয়েন্স আবার আপনি আপলোড করবেন, স্পেসিফিক উপরে এখান থেকে আপনি লিখলেন যে এটাই স্পেসিফিক, তখন আপনি এটা স্পেসিফিক যদি হয়, তাহলে আপনি এটাকে দিলেন একটা কিছু লিখে, এইটা যদি আপনি সিলেক্ট করে দেন স্পেসিফিক, এখানে লিখে দিবেন স্পেসিফিক, দিয়ে আপনার জাস্ট আপলোডে ক্লিক করবেন। তবে মনে রাখবেন 2 MB বেশি যেন না হয় একটা ফাইল সাইজ। যদি 2 MB বেশি হয়, তাহলে আপনি স্প্লিট করে পার্ট 1 পার্ট 2 বা পেজ 1 পেজ 2 এরকম ভাবে আপলোড করবেন। করে সাবমিট দিলে দেখবেন সাকসেসফুল চলে আসবে, অথবা এখানে কমে যাবে। এই যে অলরেডি 2টা হয়ে গেছে। এইভাবে করে বাকিগুলো সব দিতে হবে। এখন আছে কি, 3য় নম্বরে আছে হলো সাপ্লাই ক্যাপাসিটি। কারণ আগে যদি আপনি সাপ্লাই ক্যাপাসিটি অথবা প্রোডাকশন ক্যাপাসিটি নামে যদি আপলোড করে থাকেন, দেখি এখানে সার্চ দেই, এখানে দিলাম হচ্ছে ক্যাপাসিটি, দিলাম, দিয়ে এইখানে ধরেন ক্যাপাসিটি, সাপ্লাই ক্যাপাসিটি পাইলাম, এটা দিয়ে দিলাম। এটা প্রোডাকশন ক্যাপাসিটি বা সাপ্লাই ক্যাপাসিটি পাইলাম, দিয়ে দিলাম। 2টা বা 3টা, এটা সাপ্লাই ক্যাপাসিটি, মনে করলাম এতগুলো সবই সাপ্লাই ক্যাপাসিটি, আমি এখানে আপলোড করে দিলাম। এখান থেকে গিয়ে ম্যাপ করে দিলাম। স্যার এটা কোন জায়গা থেকে গেছেন একটু দেখি না প্লিজ, দেখাবেন? কারণ ওই স্ক্রিন দেখা যায় না আর কি, এই জন্য আমি 2-3 বার কেটে জয়েন করছি। আপনারা কি দেখতে পাচ্ছেন কেউ?
জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার একদম। তাহলে ওনার কি মুখের সমস্যাটা কোনো সাইটে জয়েন করলো নাকি মোবাইল না ল্যাপটপ কিছু না তেমন? আচ্ছা, আপনি এখন কি দেখতে পাচ্ছেন? আপনি যে বললেন এখন কি দেখতে পাচ্ছেন? জি স্যার, এখন দেখতে পাচ্ছি স্যার। তাহলে আমি আপনাকে আবার একটু বলতেছেন একই জিনিস আমি আবার একটা দেখাই। ধরেন এখানে আছে হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপাসিটি। ফিনান্সিয়াল ক্যাপাসিটি যদি আপনার আগে পূর্বে কোনো আপলোড করা থাকে, এইগুলো হচ্ছে আপনার ডকুমেন্ট লাইব্রেরি। এটা হলো আপনার ডকুমেন্ট লাইব্রেরি। এই ডকুমেন্ট লাইব্রেরির ভিতরে একটা সার্চ করার একটা জায়গা আছে যার নাম হলো এই যে কর্নারে ছোট করে সার্চ আছে। এই সার্চে গিয়ে যদি আপনি এখানে লেখেন যে এখানে লিকুইড অ্যাসেট, এই যে কন্টেন্টে গিয়ে এখানে লিখবেন অথবা লিকুইড অ্যাসেট আর কি, লিকুইড লিখলেই আসবে। এখানে সার্চ দিলেই যদি থেকে থাকে তাহলে এই যে লিকুইড অ্যাসেট বা ক্রেডিট লাইন লেখা আছে। তাহলে এইটাকে আমি অবশ্যই এটা বারবার আপলোড করা দরকার, কারণ এটা আপলোড করা থাকে না। এই যে থাকলে আপনার এখান থেকে যদি চুজ ফাইলে যান তাহলে আপনি এখান থেকে আপলোড করাটাও দেখাই দিই। তাহলে এখানে আপনি দেখবেন লিকুইড অ্যাসেটটা আগে নিয়ে আসবেন ক্রেডিট লাইন হিসাবে। ক্রেডিট লাইন আপনি আপলোড করবেন। লাইন ফর এটা শুধু এটা লিখলাম, এর টেন্ডার আইডিটা নাম্বার দিয়ে দিলাম। এটা দিয়ে আপনার এখানে এই যে ফিনান্সিয়াল ক্যাপাসিটি এখানেও লিখবেন লিকুইড অ্যাসেট অথবা ফিনান্সিয়াল ক্যাপাসিটি দিয়ে আপনি আপলোডে দিয়ে দিবেন। তাহলে একটা দেখাইলাম আপলোড, আরেকটা হচ্ছে আপনি এখানে সার্চ করে এই যে এখান থেকে সার্চ করে আপনি চাইলে আপলোড করতে পারেন। কোনটা করা যাবে? যেমন এই যে ট্রেড লাইসেন্স কিন্তু এক অর্থ বছর একবারই হয়, এটা বারবার আর হয় না। এটার ক্ষেত্রে আপনি এটা বারবার আপলোড করার দরকার নেই। আচ্ছা, এরপরে দেখেন ট্রেড লাইসেন্সের পরে আর থাকে কি ট্রেড লাইসেন্সটা আপনি এখান থেকে সার্চে দিবেন। এরপরে এখান থেকে কন্টেন্ট এখানে দিবেন ট্রেড লাইসেন্স। ট্রেড দিয়ে আপনি এখানে টিক মার্ক দিবেন, দিয়ে এখান থেকে ট্রেড সিলেক্ট করবেন, ম্যাপে দিয়ে দেবেন, শেষ। এরপরে আপনি যাবেন হচ্ছে আর কয়টা আছে, দুইটা, টিন আর ব্যাট। আপনি এখানে টিন সিলেক্ট করবেন, এখানে আপনি সার্চ দিবেন, এখানে লিখবেন টিন লিখবেন, লিখে সার্চ। তারপর আপনি এখানে দিবেন টিন, এখানেও দিবেন টিন, এরপরে ম্যাপ। এরপরে থাকে কি আপনার এখানে বাকি আছে হচ্ছে ভ্যাট আপনি এখানে সিলেক্ট করবেন, এখান থেকে ভ্যাটে যাবেন, এখান থেকে ভ্যাটে গিয়ে এটা ভ্যাট দিয়ে আপনি ছাড় দিবেন, দেখবেন এখানে ভ্যাট চলে এসছে। এটা ভ্যাট দিয়ে আমি তো জাস্ট করতে বলছি, প্রয়োজন আরেকবার করেন, তাহলে আমি কালকে ওটা তো নিয়ে আলোচনা করবো আর কি ইনশাল্লাহ। আর স্যার এখানে স্যার ওই যে টেন্ডার ডাটা শিট যেটা ক্রয়ের ক্ষেত্রে আমি দেখলাম যে শুধু ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট এখানে দেওয়া ছিল। স্যার এটা কি দুইটা ঠিক থাকবে নাকি আমরা যেটা দিতে পারবো সেটা? না, এইটা তো শুধু অনলাইনের ক্ষেত্রে বলছি। অনলাইনে ধরেন আপনি এখানে অনলাইনে শুধু ডকুমেন্টটা কেনার জন্য আপনি দুইটা ব্যাংক ব্যবহার করতে পারবেন, একটা হলো ডাচ বাংলা আর একটা হলো ব্র্যাক। কিন্তু আপনি পে অর্ডার বলেন, টেন্ডার সিকিউরিটি অ্যামাউন্ট দিতে গেলে তো আপনার এই দুইটা ব্যাংক ছাড়া অসংখ্য ব্যাংক আছে যেগুলো আপনাকে ওই আপনার পাশে যে সমস্ত ব্যাংক আছে একটু খোঁজ নিলেই দেখবেন, এই রিপোর্ট এগুলো পাবেন যেসব ব্যাংক আপনার ইজিপি লেনদেন করে তাদের একটা লিস্টই আছে, লম্বা একটা লিস্ট। এগুলো সব ইজিপি লেনদেন করে।
আর স্যার একটা জিনিস স্যার, ডকুমেন্টস গুলা আমরা যে আপলোড করি সেক্ষেত্রে আমরা দেখলাম যে সরাসরি আপলোড করা হয় বা ন্যাপ করা হয়, তাই এখানে দুটোই করা লাগে না একটা করলে হবে? এটা জিনিস না, সরাসরি আপলোড আর একটা হচ্ছে ম্যাপ, তাই তো? জি স্যার। এখন আপনার ধরেন অ্যাকাউন্ট হলো ফ্রেশ অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে আগে পরে কোনো ডকুমেন্ট আপলোড করা হয়নি, কারণ আপনি কালকের বা 2 দিন 5 দিন 1 সপ্তাহ বা 1 মাস আগে অ্যাকাউন্ট খুলছেন, আপনি তো কোনো ডকুমেন্ট ইস্যু করবে আর আপলোডই করেন নাই। এখন আপনার তখন আপনার সব ডকুমেন্টই এখানে ম্যাপ পাবেন না, আপনি পাবেন হচ্ছে আপলোড অপশন খুঁজে আপলোড করে দিতে হবে। আর যখনই আপনি একটা আপলোড করা শুরু করবেন, যেমন এখান থেকে যখন আপনি এই যে ডকুমেন্ট আপলোড করে রাখবেন, তখন লাইব্রেরি তৈরি হবে, তার আগে তো আপনার এখানে ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কিছুই থাকবে না। ও তার মানে স্যার আমরা যে কোনো নতুন একটা যদি একটা নতুন কাজ নিই, প্রথম কাজ করি নতুন না প্রথম কাজ নিয়ে তখন যেগুলো আপলোড করব সেগুলা দ্বিতীয় কাজের ক্ষেত্রে ম্যাপ করা লাগবে না স্যার? হ্যাঁ, নাম করা লাগবে এরকম ম্যান্ডেটরি না, চাইলে আপনি করতে পারেন আপনার সুবিধার জন্য। তার এক্ষেত্রে স্যার মনে করো আমি স্যার 5 টেন্ডারে পার্টিসিপেট করছি, আমার ম্যাপে সবগুলা ডকুমেন্টস আছে এখানে, সেই ক্ষেত্রে শুধু ম্যাপ করলে হইতে হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা সুবিধা, রাইট। স্যার আমি কি আর একটা কোশ্চেন করবো স্যার, কারণ অনেকগুলো কোশ্চেন করে ফেলছি। কি করছেন? আমার স্যার তো এই time শিডিউলটা দিতে কিনে এটা কিভাবে একটু একটা সেকেন্ড বা 1 মিনিটে দেখাবেন? না, এটা তো ইজি, যেখানে এখানে কেন এই জিনিসটা আবার দেখেন, এই যে এখানে আপনি টেন্ডার, লিমিটেড টেন্ডারেই দেখাইছি সেটাই দেখাই। এখানে গেলাম, এখান থেকে ড্যাশবোর্ড থেকে আপনি যাবেন ডক্সের থেকে আপনি যদি অনলাইনে কিনতে চান তাহলে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন, করার পরে আপনি এখান থেকে 2টা অপশন পাবেন, একটা ডাচ বাংলা আর একটা হলো ব্র্যাক, এটা টিক মার্ক দিবেন, তারপর পে অনলাইনে যাবেন। তখন পে অনলাইন দিলেই আপনার এই ব্যাংকের কার্ড থাকলে কিনতে পারবেন, আর কার্ড না থাকলে কিনতে পারবেন। আচ্ছা, তো আর কেন ডেবিট কার্ড বা ডেবিট কার্ড দিয়েও হবে? থেকে ভিসা কার্ড লেখা আছে, ভিসা মাস্টার কার্ড, এখন ডেবিট ক্রেডিট কোনো বিষয় না আসলে। আচ্ছা শুকরিয়া স্যার। একটা প্রশ্ন ছিল। স্যার আরেকটা কোশ্চেন ছিল আমার স্যার। জি, স্যার স্যার ধরুন আমি এই কাজটা শেখার কারণে একজন ঠিকাদার আমার কাছে আসলো আর কি, যে আমার ওনার একটা টেন্ডার সাবমিট করার জন্য। তো স্যার ওই ক্ষেত্রে আমি কি যে টিডিএস বা পিসিসি বা ক্রাইটেরিয়া গুলো কি কি দেখে এনসিওর হবো যে উনি ওই টেন্ডার সাবমিট করতে পারবে? সবসময় অলওয়েজ মনে রাখবেন, টেন্ডার জগতে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই টেন্ডার ডকুমেন্টটা পড়বেন। সেটা টেন্ডার, অল টেন্ডারে যে অথবা লিমিটেড হলে ইউটিএম হলে লিমিটেড, আর যদি ওটিএম হয় তাহলে অল টেন্ডারে গেলে আপনি পাবেন সব ওটিএম টেন্ডার। ওটিএম টেন্ডারে যদি আপনি যান বা আপনি যদি লিমিটেড টেন্ডারে যান, যেটা করেন সেখানে গেলেই এই ড্যাশবোর্ড নামে একটা অপশন পাবেন, ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে ডক্সে যাবেন, ডক্সের থেকে আপনি এই ডকুমেন্টে যাবেন, এই ডকুমেন্টে গিয়ে এই টিডিএসটা আগে ডাউনলোড করবেন, সবসময় টিডিএসটা। এই টিডিএসটা ডাউনলোড করেই আপনি এখান থেকে হয় সেভ করে নেবেন, না হলে ভিউ করবেন। ভিউ করে এই যে কোয়ালিফিকেশন যে ক্রাইটেরিয়াটা আছে সেটা আপনি ভিউ করলেই দেখতে পারবেন যেখানে কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে। এটা সবসময় একই নিয়ম। টেন্ডার, যে টেন্ডারে যান, টেন্ডার, অল টেন্ডার, ড্যাশবোর্ড, ডকুমেন্টে চলে যাবেন, আর কোনো কিছু হবে না। ড্যাশবোর্ড, ডকুমেন্ট, তারপরে হচ্ছে আপনি এই যে ভিউ ডকুমেন্ট, এরপরে আপনি এখানে এই যে টিডিএস ডাউনলোড। তো ঠিক আছে, আমরা তো মোটামুটি শেষ পর্যায়ে আছি। তো কালকে আমরা, আগামীকাল আমরা কি করব, যেগুলো যে সমস্ত কোশ্চেন আছে সেগুলো একটু লিখে রাখেন। আর কালকে আমরা ওটিএম টেন্ডার সাবমিশন শিখবো ইনশাল্লাহ। তো আমরা আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি। আর যদি কোনো কোশ্চেন থাকে এখন নিতে পারেন, যে 1 মিনিটের ভিতরে শেষ করে দেওয়া যাবে। স্যার ওই যে স্যার আমার কাছে অনেক শেষ আছে কি না থাকলে আমি ক্লোজ করে দিব আর কি। স্যার রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে একটু রেট অ্যানালাইসিসটা যদি শিখে দিতে লাগবে ওটিএম টেন্ডারের ক্ষেত্রে রেট অ্যানালাইসিস। ওটিএম টেন্ডারের ক্ষেত্রে কি বললেন?
আমি বুঝি না এই কোশ্চেনটা। ওটিএম টেন্ডারের ক্ষেত্রে কি বললেন? স্যার কোন প্রোডাক্টের উপরে কতটুকু ভ্যাট বা ট্যাক্স দিতে হবে? ও আচ্ছা, এইটার এনবিআর এই এনবিআর এর একটা ওয়েবসাইট আছে। এই এনবিআর এর ওয়েবসাইটে গেলে ব্যাট ট্যাক্স এর এনবিআর এর যে ব্যাট ট্যাক্স এর যে ইয়েটা আছে, ব্যাট ট্যাক্স, ব্যাট এবং ট্যাক্সের একটা ফর্মুলেশন, এই যে রেট 25-26, হ্যাঁ, এই যে এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনি এই যে এখানে চলে আসবে ব্যাট ট্যাক্সের একটা কত পার্সেন্ট কোন ইয়েতে আপনার এই যে এরকম লেখা আছে, ও কত পার্সেন্ট কোনটা কি হবে সব চলে আসবে। বুঝছেন নাকি বুঝেন না? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কালকে আমার হবে বাংলা ভাষায় রাখে। হ্যাঁ, ও কালকের কি শুক্রবার? অসুবিধা নাই, কাল শুক্রবার, সরি বৃহস্পতিবার, অসুবিধা নাই। আমরা কালকের আবার 9টা বাজেই আমরা ক্লাস শুরু করি ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।